সিঙ্গাপুরে হবু বরের জন্য প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করার পর অবশেষে খবর এলো বর আসবে না। সাংঘাতিক ব্যাপার না? না, তার থেকেও সাংঘাতিক ব্যাপার ঘটিয়েছে বিয়ের কোণে নিজেই। পর্দার অপর পাশে সোফায় বসে পায়ের উপর পা তুলে হাতে কাবাবের প্লেট নিয়ে বসেছে। অনায়াসে একটা কাবাব মুখে পুরে নিয়ে চিবোতে লাগলো। মৌমাছির মতো বিয়ের আসরে গুনগুন গুঞ্জনে ভরে গেল। বর আসবে না জেনে কোণের থাকা উচিত বিমর্ষ অবস্থায়। মুমূর্ষ অবস্থাতেও চলে যায় অনেকে, কিন্তু সেখানে এই মেয়ে খাচ্ছে। কোণের পরিবারের লোকজন চাচ্ছে তাদের মেয়ে একটু কাঁদুক, কমপক্ষে মনটাই খারাপ করে রাখুক। সেগুড়ে বালি, তারা জানেন ইহা তাদের উচ্চ আকাঙ্ক্ষা। কোণে মুখের কাবাবটা কেবলই শেষ করেছে, আরো একটা খাওয়া উচিত কিনা ভাবছে। তখনই পাশে থেকে মামাতো বোন জেনি এসে প্লেটটা নিয়ে শোনালো শাসনের স্বর। কি করছিসটা কি তুই? কি চলছে তোর মনে, বলবি আমায়? তোর বর আসবে না আর তুই এখানে কাবাব গিলছিস? তে চমৎকার হেসে পাশে থেকে কোল্ড ড্রিঙ্কস এর গ্লাস হাতে নিল। ঘর ভর্তি আত্মীয় স্বজনের সমালোচনা শুনছে তে। এক ঢোক কোল্ড ড্রিঙ্কস খেতে একটু নড়ে চড়ে জেনির দিকে এসে বসলো। পপকর্ন হলে ভালো হতো, বল, ম্যানেজ করতে পারবি? জেনি এবার রেগে উঠলো। তে শরীর ছেড়ে সরে বসলো। খুবই ঠিকই বলে, তুই আসলে পাগল হয়ে গেছিস। তোকে মানসিক ডাক্তার দেখানো উচিত। তুই খামোখা রাগ করছিস। তোর এবার কি দোষ? পুপির রক্ত পেয়েছিস, রাগ তো তোর রক্তে। যাই হোক শোন, এমন বাস্তব সিনেমা বিনামূল্যে দেখার সৌভাগ্য জীবনে দ্বিতীয়বার হবে না। তার মধ্যে ভেবে দেখ, এই সিনেমার একটা চরিত্র তুই সাপোর্টিভ রোল করছিস। চিন্তা করে চোখ মুখের 12টা না বাজিয়ে চুপচাপ দেখ কি কি হয়। জেনির রাগ নিয়ন্ত্রণে এলো, কিন্তু সে জানে বর না আসার পেছনে এই মেয়ের নিশ্চিত কোনো কারসাজি আছে। এত চাপ নিস না, সব জানতে পারবি। জেনিতের পাশ থেকে উঠে গেল। আসন ছেড়ে 2 কদম দিতে কানে ভেসে আসলো উচ্ছ্বাসের আওয়াজ। জেনি আগ্রহ নিয়ে দ্রুত বাইরে বেরিয়ে গেল। আর তে বসে রইল ভ্রুকুচকে অসীম কৌতূহল নিয়ে। হঠাৎ করে এমন অপরিচিত দৃশ্য নাটকে উদ্ভব হলো কি করে? এমন কিছু তো তার স্ক্রিপ্টে ছিল না। বুক দুরু দুরু কাঁপতে লাগলো। আচ্ছা, এখন দৌড়ে দরজার কাছে গিয়ে দেখলে আসলে কেমন হয়? কৌতূহলের ঝোঁক সামলাতে না পেরে সোফা ত্যাগ করে পর্দা সরিয়ে নিল। অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখেই তের মাথায় বিনা মেঘে পাঁচ পড়ল। বরপক্ষে এসেছে। চিরপরিচিত সোনালী শেরওয়ানি ছেড়ে গাঢ় নীল রঙের শেরওয়ানি পরিধান করে সুপুরুষের মতো বর বেশে তার দৌড় গোড়ায় এসে দাঁড়িয়েছে তার হবু বর জিয়ন জাংকুক। মিউজিক। হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে আছে জাংকুকের দিকে। এ যেন রাতের সূর্য, অসম্ভব কোনো দৃশ্য। তের প্রতি রক্তকণিকায় ক্ষোভ ছড়িয়ে পড়ল মহামারীর মতো। পর্দা ছেড়ে সোফায় বসে পড়ল। পর্দার আড়াল থেকে তাকে খুঁজে নিয়ে দেখে হাসছে জাংকুক। এমন সময় তের ফোনে একটা মেসেজ আসে। জাংকুকের নীরব ঘাতকের সজোর আওয়াজ। চেকমেট। কি সাংঘাতিক ব্যাপার! যেমন তার চোখের তেজ, তেমনি তুখর মস্তিষ্ক। এত কিছু করেও আটকে রাখা গেল না। খেলা যেখানে সে শেষ ভেবেছিল, সেখানেই জাংকুক সৈন্য নিয়ে মন্ত্রী ফেরালো কোর্টে। রাজাকে চেকও দিয়ে দিল। তের এখন নিজের চুল নিজেই ছিঁড়তে ইচ্ছে হচ্ছে। এবার যে তাকে বিয়েটা করতেই হবে। তার থেকে বেশি ভাবাচ্ছে সে হারতে চলেছে। তার সাজানো নাটকের স্ক্রিপ্ট বদলে গেছে। এক নাটকে দুজন পরিচালক হতেই পারে না। তের কপালে হাত। এই মুহূর্তে আর কিছুই করা সম্ভব নয়। জেনির মতো নিজের মাথাটাকেও নিরেট অনুভব হচ্ছে। ঠিক তখনই গায়েবী আওয়াজ ভেসে এলো কানে। গানটা ভালো ছিল সূর্য রানী, দারুণ খাটিয়েছ আমায়। এই শোধ রাতে তুলবো, বি প্রিপেয়ার্ড। বিশাল স্টেজের এক পাশ কোণের ও আরেক পাশ বরের আসনের জন্য বরাদ্দ। মাঝখানটায় দেয়াল তুলে রেখেছে রঙিন কাপড়ের পর্দা ও ফুল। তের আসনের 4 পাশটা রঙিন কাপড়ের পর্দা। কোণে কিনা পর্দার আড়ালে থাকা বাঞ্ছনীয়। সে পর্দারই অপর পাশ থেকে জাংকুকের কণ্ঠস্বর ভেসে এলো। তে লক্ষ্য করলো তার বুকের ভেতর ধামামা বাজছে, পা কাঁপছে, কপালের ছোট ছোট চুলগুলোর গোড়া ভিজে উঠেছে ঘামে। নিজেকে কিছুতেই শান্ত রাখতে সফল হচ্ছে না সে। ফোনটা হাতে নিয়ে অবিলম্বে মেসেজ করে ফেললো। আপনি এলেন কি করে? জাংকুক মেসেজ সিন করেছে, কিন্তু রিপ্লাই দেয়নি। মজা নিচ্ছেন? ইচ্ছে করে রিপ্লাই দিচ্ছেন না। জাংকুক এর ধৈর্যের সীমা সম্পর্কে খুব ভালো করেই জানে। তার মন চাচ্ছে হু হা করে হেসে নিতে, তবে পরিবেশ তাকে সে অনুমতি দিচ্ছে না। মেয়ের মাথায় বুদ্ধি আছে, অবশ্য বুদ্ধি না থাকলে কেউ অমন সাংঘাতিক কাজ করেও না। তে অধীর আগ্রহে বসে আছে জাংকুকের উত্তরের আশায়। এতদিন সংশয়ে ছিল, কিন্তু আজ নিশ্চিত হলো এই বেটা ভীষণ ধুরন্ধর বাজ। মিনিট 5 পর জাংকুকের উত্তর এলো।
কিন্তু সেটাকে ঠিক উত্তর বলা চলে না, উল্টো আরো যেন চিন্তায় পড়ে গেল তে। একজন ডিফেন্সার নিজেকে ডিফেন্স করতে না পারলে দেশকে কিভাবে ডিফেন্স করবে বলো? বোকার মতো প্রশ্ন। তোমার কাছে এরকম বোকার মতো প্রশ্ন আমি আশা করিনি। একটু পর সেখানে জেনি এসে উপস্থিত হয়। তেকে চিন্তিত দেখে সে বলে, তুই আবার কোনো গোলমাল করেছিস? তে জেনির দিকে ভাবলেশীনভাবে তাকায়। সে তো জানতো জাংকুক সরকারি চাকরিজীবী, সে যে প্রতিরক্ষা বাহিনীর লোক তা জানা ছিল না। সে যে ডিফেন্সার তুই কি জানতি? তুই বাদে সবাই জানে। কোন বাহিনী? জেনি বেশ মজা পাচ্ছে তের চেহারা দেখে। কি মায়াবী লাগছে মেয়েটাকে। মেয়েটা নরম হলে কি খুব ক্ষতি হতো? কেন যে এতটা অবাধ্য তার অঙ্কই মিলাতে পারে না। আবার মুচকি হেসে তের দিকে ঘুরে বসে। তের নরম নরম গাল দুটো টেনে নিচু স্বরে বলে, বাসর ঘরে গিয়ে ভাইয়ার থেকে জেনে নিস উনি কি মেজর, কমান্ডার নাকি ক্যাপ্টেন। তের বিয়ে করার কোনো ইচ্ছে নেই, এটাই মুখ্য কারণ। তার মধ্যে ডিফেন্সার হলে তো একদমই না। ডিফেন্সার মানুষ অপছন্দের প্রধান কারণ হলো তার নিজের বাবা, কেননা তার বাবাও ডিফেন্সার ছিলেন। দীর্ঘ সময় নৌবাহিনীর সাথে নিযুক্ত থেকে বর্তমানে অবসর গ্রহণ করেছেন। ছোটবেলা থেকে তে তার বাবাকে একজন বদমেজাজি মানুষ হিসেবে দেখে এসেছে। পরিবারের একমাত্র অধিপতি তিনি। আর 5 জনের বাবার মতো সে তার বাবার সাথে বন্ধুসুলভ আচরণ পায়নি। তার বাবা তাকে সর্বদা কঠোর নিয়মের মাঝে রেখেছিলেন। সে থেকে তার ধারণা ডিফেন্সের চাকরিরত মানুষ ভীষণ বদরাগী হয়। তারা পরিবারকে সময় দিতে পারে না। ডিউটির জন্য মাসের কয়েক রাত প্রায় অফিসে কাটাতে হয়। বছরে একাংশ প্রায় ঘরহীন জাহাজে কেটে যায়। মিশন তো রয়েছেই। বুদ্ধি হওয়ার পর থেকেই তে পণ করেছিল, আর যাই হোক সে ডিফেন্সার কোনো ছেলেকে বিয়ে করবে না। কিন্তু হলোটা কি? সেই তো কুয়াতেই পড়তে চলেছে। এখানে একবার পড়ে যাওয়া মানে তার নিকট মৃত্যু অনিবার্য। কয়েক মাস পর খবর আসবে তে দড়িতে ঝুলছে। আবার হতে পারে কোনো এক নিঃসঙ্গ বাদল রাতে ভূতের ভয়ে স্ট্রোক করে মারা গেছে। তে বিয়ে ভাঙার হাজারটা চেষ্টা করলো, একটা তো সফল হয় না। তার প্রাণের দোসর জিমিনকে নিয়ে একটা গুপ্ত মিটিং বসায় সে। জিমিন হঠাৎ তার দিকে চেয়ে কুমন্তব্য করে বসে, আচ্ছা মাথার উপর জারটাও যদি হুট করে পড়ে যায় তাহলে কেমন হয় বলতো? জিমিনের এমন বুদ্ধি শুনে তে তাকে একটা ঝাড়ি দিয়ে এই প্ল্যানটা বাদ দিতে বলে। অবশেষে তারা সিদ্ধান্ত নেয় যে সিঁড়ির উপরে তেল ফেলবে আর তে গিয়ে পিছলে পড়বে সিঁড়ি থেকে। এতে তের কোমর তো ভাঙবেই, সাথে বিয়েটাও ভাঙবে। প্ল্যান মোতাবেক তে সিঁড়ি বেয়ে নিচে নামে, কিন্তু সেখানে তেলের ছিটে ফোটাও ছিল না। তে এবার রেগে মেগে জিমিনকে বকা দিতে থাকে। বিয়ের আগেও তাদের বিয়ে ভাঙার একটা প্ল্যান ভেস্তে গিয়েছে। তে জানতো জাংকুক সরকারি চাকরিজীবী। সরকারি চাকরিজীবী হওয়ায় যেমন সুবিধা তেমন অসুবিধাও রয়েছে। কার্যালয়ে কর্মরত ব্যক্তিদের স্ত্রীগণ গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছেন। তের বাবার দরুন এই ব্যাপারে সে অবগত হয়েছে। কৌশলে অফিসের নাম্বার জোগাড় করেছিল জিমিন। গতকাল বিকেলে জাংকুকের পিছু নিয়েছিল। খুব সাবধানতার সহিত এক কর্মচারীর থেকে অফিসের ফোন নাম্বার নিয়েছিল। সেখানেও কাঠখড় পুরাতে হয়েছে। তে ফোন দিয়ে বলেছিল তার স্বামী দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে, তাকে তালাক দেওয়া ব্যতীত। তে নিশ্চিত ছিল এটা কাজ করবে শতভাগ। সেখানে সে এখন জানতে পেরেছে জাংকুক একজন প্রতিরক্ষা কর্মী। নিয়ম কানুন অধিকতর জোরালো। জবাবদিহি করতে, প্রমাণ জোগাড় করতেও একটা দিন লেগে যাওয়ার কথা। চাকরির সংশয়ে থাকার কথা। বিয়েতে উপস্থিত হওয়া অসম্ভব। তবে কেন জাংকুক বরবেশে এখানে? কিভাবে? তখনই ফোনে মেসেজ এলো তার। আবারও ব্যর্থ চেষ্টা, আফসোস। জাংকুকের মেসেজই বলে দিচ্ছে এবারও তাদের পরিকল্পনা ব্যর্থ করার পেছনে তারই হাত রয়েছে। কি সাংঘাতিক! করলো কখন? বাইরের ভীষণ বাঘ বিতণ্ডা মিটিয়ে জাংকুক বাসর ঘরে প্রবেশ করলো। কিন্তু এ কি, তার বউ তো খাটে নেই। অবশ্য এতে খুব বেশি অবাক হয়নি সে। গাড়িতে খুবই চুপচাপ ছিল। তখনই তার ষষ্ঠ ইন্দ্রিয় বলেছিল মস্তিষ্কে কিছু রান্না হচ্ছে। জাংকুক বিলম্ব না করে ঘরের রঙিন বাতি নিভিয়ে সাধারণ বাতি জ্বালিয়ে দিল। এদিক ওদিক দৃষ্টি ঘোরাতেই দেখতে পেল তে ড্রেসিং টেবিলের উপরে বসে তার জন্য বরাদ্দকৃত মিষ্টি খাচ্ছে। এ মেয়ে কি সারাদিন খায়? খাওয়া শেষে তে হাতের প্লেটটা পাশে রেখে উঠে দাঁড়ালো। চোখ তুলে তাকালো জাংকুকের দিকে। জাংকুকের নির্লিপ্ত চাহনি তের বুকে গ্রীষ্মকালে এনে দিচ্ছে। না চাইতেও জাংকুককে পরখ করে নিল। জাংকুকের উচ্চতা 5 ফুট 10 ছাড়িয়ে যাবে। শ্বেত বর্ণের রঙের নীল রংটা যেন জেঁকে বসেছে। এই পুরুষ এত সুদর্শন কেন? এই সুদর্শন পুরুষটি তার। ভাবতেই তের উপলব্ধি হলো সে পথভ্রষ্ট হচ্ছে। জাংকুকের উপর প্রেম বিশ্লেষণ করা তার কাজ নয়। নিবৃত্তে দীর্ঘশ্বাস ফেলে জাংকুকের মুখোমুখি দাঁড়ালো। আমার দিনমোহর,
জাঙ্কুকের ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি। তে পাশ দিয়ে পেছনে চলে গেল। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে চাবি নিয়ে আলমারি থেকে একটা খাম বের করে ধরিয়ে দিল তের হাতে। তে খামটা বের করে দেখলো 3 লক্ষ টাকার চেক। এত সহজেই দিয়ে দিল। চেকটা টেবিলের উপর রাখতে রাখতে বলল, ধন্যবাদ আশা করবেন না, এটা আমার অধিকার। তোমার অধিকার বুঝে নিলে এবার আমারটাও বুঝে নি। তে চমকে উঠলো। তার অধিকার মানে সে স্বামীর অধিকার চাইছে। দেনমোহর মিটিয়ে দিয়েছে, তাই তার আর কোনো বাধা নেই। ভয়ার্ত চোখে জাঙ্কুকের দিকে ঘুরে বুঝতে পারলো জাঙ্কুক তার সন্নিকটে। ভয়ে পিছিয়ে পড়লো তে। কোমর বরাবর ঠেকেছে ছোট টেবিলটা। পরিস্থিতি বেগতিক। এবার বুঝে জাঙ্কুক শোধ তুলবে। কি করা যেতে পারে? হাত মুঠো করে লেহেঙ্গা চেপে ধরতেই বিদ্যুতের গতিতে খেলে গেল কুটুবুদ্ধি। উফ, গরম লাগছে। মানে এত ভারী গহনা লেহেঙ্গা পরে আমার গরম লাগছে। আমার তাড়াতাড়ি চেঞ্জ করা দরকার বলে ছুটলা গেল নিজের লাগেজের দিকে। কিন্তু সারা ঘর খুঁজেও কোথাও লাগেজটি পেল না। পোশাকের ভারে সারা ঘর খুঁজে ক্লান্ত হয়ে বসে পড়লো বিছানায়। জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে। দৃষ্টি তার দিকে নিবদ্ধ, ঠোঁটে উপহাসের হাসি। তার ধারালো মস্তিষ্ক সেকেন্ডে বুঝে নিল এই কাজ জাঙ্কুকের। এখন কি করবে সে? সারা রাতে পোশাক পরে থাকলে সে নির্ঘাত বিনা আগুনে সিদ্ধ হয়ে যাবে। রাগ তরতর করে বেড়ে যাচ্ছে। জাঙ্কুকের মুখের নীরব হাসি যেন আগুনের মাঝে ঘি ঢালছে। তে উঠে গিয়ে জাঙ্কুকের সামনে গিয়ে চেঁচিয়ে বলে ওঠে, আমার লাগেজ কোথায়? ভালো ভালো বলে দিন। আমি জানি আপনি সরিয়েছেন আমার লাগেজ। কোনো প্রমাণ আছে আমি যে সরিয়েছি? কি সাংঘাতিক পুরুষ! প্রমাণ চাইছে। একই বাক্যে স্বীকারোক্তি আবার প্রমাণও চাইছে। তিনি নিজের রাগ নিয়ন্ত্রণে আনতে রুমে পায়চারি করা শুরু করলো। হঠাৎ থেমে গেল তার পা। দৃষ্টি আটকালো টেবিলের উপর রাখা আলমারির চাবির উপর। দ্রুত গতিতে চাবি হাতিয়ে নিল। জাঙ্কুক কিছু বোঝার আগে জানালা ভেদ করে চাবি পৌঁছে গেল বাগানের ঝোপে। জাঙ্কুক দ্রুত উঠে এসে তের মুখোমুখি দাঁড়ালো। এটা কেন করলে? তের মুখে বিশ্বজয়ের হাসি। এতক্ষণে তার অসীম শান্তি অনুভব হচ্ছে। হেলে দুলে বিছানার উপরে পায়ে পা তুলে বসলো। আমি এমন বস্তা পরে সারা রাত কষ্ট করব আর আপনি আরাম করবেন? তা কি করে হতে দিতে পারি আমি? জাঙ্কুক তের বোকামিতে এবার না হেসে পারল না। মেয়েটা প্রতিবারই নিজের খোঁড়া গর্তে নিজেই পড়ে যায়। ঘর কাঁপিয়ে হেসে উঠল জাঙ্কুক। তের ভ্রু কুচকে এলো। হাসছে কেন লোকটা? পাগল টাগল হয়ে গেল নাকি? সামান্য চাবির শোকে পাগল হওয়া অসম্ভব। তাহলে কাহিনীটা কি? জাঙ্কুক হেসে কাউচে বসলো। শেরওয়ানির বোতামগুলো খুলতে খুলতে বলল, তোমার আজকের দিনটাই ব্যর্থতার, বুঝলে? আমার মতে এই দিনটা তোমার দিনপঞ্জিতে বিশেষভাবে দাগ কেটে রাখা উচিত। তের চোখে মুখে জিজ্ঞাসা দৃষ্টি। জাঙ্কুক শেরওয়ানি খুলে ফেললো। তার নিচে সাদা দবদবে পাঞ্জাবি। কাউচ থেকে উঠে পাঞ্জাবির হাতা গুটাতে গুটাতে একটা টাওয়াল নিল হাতে। ওয়াশরুমে দরজা খুলতেই বলে উঠল, আলমারির ভেতরে তোমার জন্য একটা সুতির শাড়ি ছিল। আফসোস, আবারও গোল খেলে তুমি। জাঙ্কুক দরজা আটকে ভেতরে ঢুকে গেল। আর তে বসে রইল বোকাপনে। নিজের বোকামিতে ভীষণ আফসোসে ব্যস্ত হয়ে হঠাৎ চোখ পড়ল তার হালকা নীল রঙের পোশাকে। কৌতূহলে এগিয়ে গেল। জাঙ্কুকের ইউনিফর্ম। লোগো দেখে মস্তিষ্ক জানান দিল এই মারাত্মক ধুরন্ধর স্বামী বিমান বাহিনীর। বুকের পাশটায় লাগানো নামটায় আপনা আপনি হাত চলে গেল। অস্ফুট স্বরে উচ্চারিত হলো, উইং কমান্ডার জিয়ন জাঙ্কুক। দরজার খট শব্দে ধ্যান ভাঙলো তের। জাঙ্কুকের ইউনিফর্মটার দিকে তাকিয়ে কতটা সময় পার হয়ে গিয়েছে তের অজানা। ইউনিফর্মটায় মানুষটাকে কেমন লাগবে? কাল্পনিক মূর্তি প্রতিষ্ঠা করতে করতে এতটা সময় পার হয়ে গেল। নামের জায়গাটা থেকে হাত সরিয়ে পিছু ফিরল। আয়নার সামনে দাঁড়িয়ে জাঙ্কুক টাওয়ালে চুলের পানি মুছতে ব্যস্ত। পরনে তার সেই সাদা রঙের পাঞ্জাবি পাজামা। পাজামা পেল কোথায়? ওয়াশরুমে ছিল বুঝি? হঠাৎ মনে হলো জাঙ্কুককে মাত্রাতিরিক্তই সুন্দর লাগছে। শরতের আকাশের পেজো তুলোর মেঘের মতো শুভ্র লাগছে। অবাধ মন চাইছে টাওয়ালটা কেটে নিয়ে সযত্নে চুল মুছে দিতে, ভেজা চুলগুলোর মাঝে আঙ্গুল ডুবিয়ে দিতে। তোমার এই স্বামী এত দূরে না থেকে কাছে এসেই দেখতে পারো, আমি কিন্তু কিছু মনে করব না। টাওয়ালটা বারান্দায় রেখে গ্রিলে নিজের সম্পূর্ণ ভার দিয়ে দাঁড়ালো জাঙ্কুক। মুখোমুখি দুজন, অথচ মাঝখানে দূরত্ব। তে নিজ কর্ম উপলব্ধি করতেই দ্রুত দৃষ্টি সংযত করলো। মনের জন্য বুঝি এবার মান সম্মান খোয়াতে হবে? বেহায়া, বেশরম। কিভাবে ব্যাপারটা ঢেকে দেওয়া যায়? আপনাকে দেখবো? এত বাজে সময় আমার কাছে নেই।
আমি তো ভাবছিলাম কেমন হয় আপনার এত সুন্দর পোশাকটায় আমার ভালোবাসার বিশেষ চিহ্ন বসিয়ে দিই। মানুষকেও তো জানাতে হবে আপনার ঘরে কেমন ঘরণী এসেছে। জাঙ্কুক বুঝতে পারে না তে কি বলতে চাইছে। সে ধীর পায়ে এগিয়ে যেতে থাকে তের দিকে। তে জাঙ্কুকের এগিয়ে আসা দেখেই ইউনিফর্মটার কাঁধ বরাবর ঠোঁট বসিয়ে দিল। জাঙ্কুক স্থির হয়ে দাঁড়ায়। তের নজর জাঙ্কুকের ভাবমূর্তি পরখ করছে। খুব কি অবাক হলো। হঠাৎই জাঙ্কুক মুচকি হাসলো। তের কাছাকাছি আস্তে আস্তে বলল, যা খুশি করতে পারো, পুরো মানুষটাই তোমার, আর মানুষটার জিনিসপত্রও তোমার। ভালোবাসতে পারো আবার। বলতে বলতেই তের হাত থেকে ইউনিফর্মটা নিয়ে নিল। জাঙ্কুকের ধীর পায়ে এগিয়ে আসায় তে কিছুটা ভরকে গিয়েছিল। সেই সুযোগে জাঙ্কুক তা ছিনিয়ে নিয়েছে। সযত্নে সেটাকে আবার আগের জায়গায় রেখে দিয়েছে। পেছন ঘুরে বলিষ্ঠ হাত দিয়ে তেকে টেনে নিজের কাছে নিয়ে এলো। এক হাতের কোমরকে বেষ্টন করে আছে, অপর হাতটা রয়েছে তের বাম হাতের কবজি বরাবর। তে এই ঘটনার জন্য সম্পূর্ণভাবে অপ্রস্তুত ছিল। জাঙ্কুকের আচমকা এমন স্পর্শে কেঁপে উঠল তের নিউরন সমূহ। খুব কি বাড়াবাড়ি করে ফেলেছে। দুজোড়া চোখ নিবন্ধন হলো একসাথে। তার বুকের ভেতরটা ডিপ ডিপ শব্দে আন্দোলিত হচ্ছে। হঠাৎই গলায় সূক্ষ্ম ব্যথা অনুভব করলো তে। মারাত্মক ঘটনা ঘটিয়ে ফেলেছে। জাঙ্কুকের বুক বরাবর ধাক্কা দিয়ে সরে এলো তে। দ্রুত ছুটে গেল আয়নার সামনে। গলাটা কিঞ্চিত উঁচু করতে স্পর্শ হলো জাঙ্কুকের দাঁতের চিহ্নগুলো। লোকে আমার বউয়ের ভালোবাসা দেখবে, অথচ তোমার স্বামীর ভালোবাসা দেখবে না, তা কি করে হয়? পরে লোকে বলবে তোমার স্বামী তোমায় ভালোবাসে না। এত বড় অপবাদ ঘাড়ে নিতে আমি মোটেও রাজি না। আমার একমাত্র বউকে কথা শোনাবে, তা আমি কিছুতেই সহ্য করব না। তে রাগি চোখে জাঙ্কুকের দিকে তাকালো। তেড়ে গেল জাঙ্কুকের দিকে। এই এই, আমাকে কি আপনার খাওয়ার জিনিস মনে হয়? এমন করে কামড়ে দিয়েছেন কেন? এখনো কি বাচ্চা রয়েছেন যে খেলায় হেরে গেলে কামড়ে দিবেন? অবশ্যই, তোমাকে তো আমার পুরো রসগোল্লার মতো লাগে, আমার রসগোল্লা। লম্বা লম্বা কয়েকটা পা ফেলে সেকেন্ডের মধ্যে তের কাছে এসে দু হাত দিয়ে গাল দুটো টেনে নিল। তের রাগে একটা থাপ্পড় দিয়ে জাঙ্কুকের হাত সরিয়ে উপহাসের হাসি হেসে বলল, আমিও আপনাকে দোকান থেকে রসগোল্লা দেখে না খেয়ে চলে আসার এবং বাসার টেবিলে আপনার সামনে রসগোল্লা থাকা সত্ত্বেও খেতে না পারার পার্থক্য বুঝিয়ে দিব। ছাদের একাংশে দুটো চেয়ারে বসে আছে জাঙ্কুক ও তের বাবা নামজুন। দুজনের হাতে চায়ের কাপ, সামনের টেবিলটায় মোড়ানো সংবাদপত্র। গত রাতের প্রথা অনুযায়ী মেয়ে এবং মেয়ের জামাইকে নিজের বাড়িতে নিয়ে এসেছেন তিনি। ভোরের শেষে জাঙ্কুককে দেখে বসিয়ে নিলেন নিজের পাশে। বিশেষ আলাপ, তবে বিশেষ কোনো কথা এখন পর্যন্ত বলেনি। নীরবতা কাটিয়ে তুলতে চায়ের কাপ রেখে জাঙ্কুক বলল, বাবা বলবো নাকি স্যার? নামজুন হেসে উঠলেন। চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, আমি তোমার কোনো সম্পর্কে স্যার হই না জাঙ্কুক। বয়সে এবং পদবিতে উভয় ক্ষেত্রেই আপনি আমার বড়। আমি পদবিতে বড়, তবে তোমার বাহিনীতে নয়। আর বয়সে বড় হলেও স্যার ডাকা প্রযোজ্য নয়, তাই স্যার ডাকার কোনো প্রয়োজন দেখছি না। তুমি আমার একমাত্র জামাতা, জামাতার মুখে বাবা ডাকটাই বোধহয় শ্রেয়। জাঙ্কুক মুচকি হাসলো। হাসি এলো মানুষের পরিবর্তন দেখে। এই মানুষ আর 7 বছর আগের মানুষটার মাঝে কত পরিবর্তন। এই পরিবর্তন কি সময়ে নাকি তার অবস্থানের জন্য? জাঙ্কুক মস্তিষ্কের চিন্তা শক্তিতে অবরোধ দিল। অতীতের কথা যত পুনরাবৃত্তি হয় ততই তিক্ততা বাড়ে। ফেলে আসা জিনিস ফেলে রাখাই ভালো, তাই জাঙ্কুকও ফেলে রাখলো তা পেছনে। আপনাকে অনেক ধন্যবাদ বাবা। জানি ধন্যবাদ দেওয়াটা বেমানান, তবুও এটা আমার কৃতজ্ঞতার ক্ষুদ্রতম প্রয়াস হিসেবে ধরে নেবেন। আমার আমানতের খেয়ানত না করার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো বাবা। নামজুন চায়ের কাপ রেখে জাঙ্কুকের দিকে তাকালেন। আমাদের একটা নীতি আছে, হয়তো জানো, মানবিক নীতি। আমাদের ওয়াদাই আমাদের দলিল। কথা যখন দিয়েছিলাম তখন তা আমাকে রাখতেই হতো। তোমার কথা তুমি রেখেছো, আমার কথা আমি। এই বিষয়ে কথা না বলাই আমি উত্তম মনে করি। আমি চাই না তে এই বিষয়ে অবগত হোক। আমিও চাই না আপনার কথা রব ব্যতীত দ্বিতীয় কেউ জানুক। তবে সেরকম পরিস্থিতি আসলে নিজেকে ডিপেন্ড করতে আমি এর আশ্রয় গ্রহণ করব, যদি প্রয়োজন পড়ে আর কি। হঠাৎ ব্যতিক্রমী শব্দের ছন্দপতন হলো আলোচনার। জাঙ্কুক পকেট থেকে ফোন বের করলো। নামজনের দিকে তাকাতে তিনি ইশারায় জাঙ্কুককে অনুমতি দিলেন। জাঙ্কুক সোজা ছাদ থেকে এসে রুমে ঢুকে বিছানাটা ফাঁকা আবিষ্কার করলো। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। দরজা লাগিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। এক হাতে ফোন, অপর হাত পকেটে। দুবার রিং হতেই রিসিভ করলো ফোন। ও পাশ থেকে আওয়াজ আসার আগে জাঙ্কুক সুদৃঢ় কণ্ঠে বলল, রিপোর্টিং উইং কমান্ডার জিয়ন জাঙ্কুক, দিস ইজ লিউটেন্যান্ট গং ইউ।
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি তোমার 7 দিনের ছুটির আবেদন গ্রহণ করা হয়নি, তাই আগামীকালই হেডকোয়ার্টারে তোমার উপস্থিতি দিতে হবে। তবে হ্যাঁ, আনন্দের সংবাদ রয়েছে। সেটা কি স্যার? তোমার কালকের আবেদনটা উপর মহল গ্রহণ করেছে। এত দ্রুত কারো আবেদন গ্রহণ করতে আমি আজ পর্যন্ত দেখিনি। সো কংগ্রাচুলেশন, লেটারটাও কালকে এসে নিতে হবে তোমাকে। ছুটি বাতিলের কথা শুনে জাংকুকের কপাল কুঁচকে গেল। প্রথমে বিরক্ত হলো, সিনিয়রের পরবর্তী কথা তার চিন্তায় পরিবর্তন করে দিল। দ্বিতীয় আবেদন বলতে উনি কি বুঝিয়েছেন? কোন আবেদনের কথা বলছে? আদেশ চিরধার্য করে ফোন কেটে রুমে ঢুকে চোখ পড়ল তের উপরে। সদ্য গোসল করে আসা স্নিগ্ধ রমণীতে জাংকুকের হৃদযন্ত্র যেন বিকল হয়ে পড়েছে। অঙ্গে শোভা পাচ্ছে সে লাল শাড়ি, ভেজা চুলে কেবলই টাওয়ালের খোপা বেঁধেছে। হাতের সোনালি রঙের চিকন চুড়িটায় পাক্কা ঘরণী লাগছে তেকে। জাংকুকের মনে পড়ে যায় চিরচাহিত সেই কথাটি। নারীকে আগুনের আলো ও পানির বিন্দু অধিক মোহময় করে তোলে। জাংকুকের চোখে চোখ পড়তেই তে চট করে ঘুরে দাঁড়ায়, হাত কাঁপছে মারাত্মকভাবে। দ্রুত বিছানার দিকে এগিয়ে যায়। বিছানা অগোছালো পড়ে আছে। বালিশটা হাতে নিতেই ঘাড়ে উষ্ণতা অনুভব করলো। বালিশ পড়ে যেতে যেতে ধরে ফেলল তে। উষ্ণতার উৎসতে ইতিমধ্যে উপলব্ধি করে ফেলেছে। সর্বনাশ হয়ে যাবে নিজের অনুভূতি নিয়ন্ত্রণে না আনলে। এত বছরের অভিমান এই মুহূর্তে এভাবে দুর্বলতার কাছে হেরে যেতে পারে না। বালিশটা খামচে ধরে পেছনে ঘুরতে চেয়েও পারল না। জাংকুকের সুঠাম হাত তের কোমর পেঁচিয়ে ফেলেছে। বৃহৎ বৃক্ষকে যেমন তৃণমূল জড়িয়ে রাখে, তেমনই অবস্থান যেন জাংকুক ও তের। শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে ফেসে গেল তে। কানের পেছনটায় জাংকুকের নিঃশ্বাসের প্রতিফলনে তের শ্বাসকষ্টের উপদ্রব দেখা দিচ্ছে। মনে মনে কঠোর প্রতিজ্ঞা করলো, এই পীড়ার শোধ হাড় জ্বালানো হবে। গলা কাঁপছে তের, শব্দ বের হচ্ছে না। কিন্তু এই আওয়াজই তো তার পরিচয়, তার শক্তি। এত সহজে রুদ্ধ হলে চলবে কি করে? দূরত্বর খুব শখ, তাই না আপনার? আবার ডাকছে আপনাকে সেই দূরত্ব। বাংলা একটা প্রবাদ আছে, অতি সুপরিচিত প্রবাদ, যার জন্য করি চুরি সেই বলে চোর। এই প্রবাদটি পূর্বে শুধু শুনে থাকলেও আজ এর মর্মার্থ হাড়ে হাড়ে টের পাচ্ছে জাংকুক। তার সামনেই অবহেলিত খোলা পড়ে আছে ল্যাপটপটি, যেখানে জলজল করছে সিনিয়র অফিসারের বলা উক্ত দ্বিতীয় আবেদনটি, মিশনে যাওয়ার আবেদন। গতকাল রাত 11টার পরপরই এই আবেদনটি জাংকুকের মেল থেকে পাঠানো হয়েছে, অথচ তা জাংকুক পাঠায়নি। বিগত 1 বছর যাবৎ মিশনে যাওয়ার কয়েকটি সুযোগ জাংকুক স্বেচ্ছায় ত্যাগ করেছে। দেশের জন্য যা করণীয় সে দেশ থেকে নিজের সর্বোচ্চ দিয়ে সর্বদা করতে প্রস্তুত, কিন্তু দেশ ছাড়তে সে নারাজ। ডিপার্টমেন্ট যেন আশায় ছিল জাংকুকের মতো দক্ষ এবং সুকৌশলী অফিসারকে মিশনে পাঠানোর, তাই আবেদন পেতে তারা গ্রহণ করে নিয়েছে। জাংকুকের চোখে মুখে হতাশার প্রতিচ্ছবি। সে জানে এই কাজ তের বলা সকালের শেষ কথাটা জাংকুককে বিচলিত করে ফেলেছিল। ভেবেছিল হয়তো তে ওর থেকে দূরে চলে যাওয়ার জন্য কোনো পরিকল্পনা করছে, কিন্তু তখনও ভাবতে পারেনি সে তাকে দূরে পাঠানোর জন্য কর্মক্ষেত্রের আশ্রয় নিয়েছে। মেয়েটা 2 দিনেই ওর ল্যাপটপের পাসওয়ার্ড জেনে কিভাবে এত বড় একটা কাজ করে ফেলেছে। কেন? শুধুমাত্র জেদ, অভিমান আর প্রতিশোধ প্রিয়ায়। তে জানে এদিকে জাংকুক প্রতিরোধক কোনো পদক্ষেপ নিতে পারবে না, না নিজে কিছু বুঝছে আর না জাংকুককে বোঝানোর সুযোগ দিচ্ছে। ইমেলটি পড়ার পর জাংকুকের বুকে যেন চিনচিন ব্যথা করছে। সময়ের সাথে তাল মিলে এই ব্যথা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দূরত্ব যে তাকেও পোড়ায়, প্রেয়সীর থেকে মনের দূরত্ব যেন আরো ভীষণ বাজেভাবে পোড়ায়। জাংকুক এক হাতে ল্যাপটপ বন্ধ করে বেরিয়ে গেল রুম থেকে। বসার ঘরে ছোটখাটো আসর জমেছে, সমবয়সীদের সাথে আড্ডা দিচ্ছে, যার মধ্যে জেনি আর জিমিনও ছিল। ওদের এই অহেতুক গল্প গুজবের নীরব দর্শক হয়ে রইল জাংকুক। তের দিকে তাকিয়ে রইল জাংকুক। অভ্যন্তর থেকে আক্ষেপের সুরে বেরিয়ে এলো, ইস সূর্যনানি, যদি তুমি জানতে, বক্ষস্থল বেজিয়ে দিতে আক্ষেপের অশ্রুপাতে। 1.5 মাস পর আমার মিশনে যাওয়ার ডেট। এই বছরে যেতে হবে। খুশি তো তুমি সূর্যরানী? শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে কেবলই গাড়িতে উঠেছে। সিট বেল্ট লাগানোর সময় জাংকুকের এই কথা শুনে হাত ফসকে বেরিয়ে গেল বেল্টটি। সে তো জানে জাংকুক মিশনে যাবে, সেই আবেদন করেছে। তবে এত দ্রুত যে যাবে তা একদমই আশা করেনি। যেদের বসেতে কাজটি করলো সে যে কষ্ট পাচ্ছে না, ব্যাপারটা সেরকম নয়। বরং সে কষ্ট লাঘব করতে সকালে সেই আড্ডা মহল গড়েছিল। আবার সে চেনা ব্যথায় বুক ভারী হয়ে আসছে।
পানির ভারে চোখ ভার হয়ে আসছে, মাথা নিচু করে রেখে পাশে ফিরে বসলো তে। সময় পেরিয়ে গেল পিন পতন নীরবতায়। তে ঘাট ঘুরিয়ে তাকালো আবার জাঙ্কুকের দিকে। লোকটা এক মনে গাড়ি চালিয়ে যাচ্ছে, একটা শব্দ কাটছে না তাতে। আচ্ছা, সে কি জেদের বসে খুব বেশি করে ফেলেছে, যার কারণে জাঙ্কুক এখন তার উপর রেগে আছে? বাসায় আসতে আসতে তে নীরবতায় ঘুমিয়ে পড়েছে। প্রায় 5 মিনিট হয়েছে গেটের বাইরে গাড়ি দাঁড় করিয়ে রেখেছে জাঙ্কুক। জাঙ্কুক নিজের সিট বেল্টটা খুলে নিঃশব্দে আলতোভাবে ঠোঁট স্পর্শ করায় তের মাথায়। আমায় পোড়াও সখী, তবু শান্তির নিড়ে থাকো তুমি। সারাদিনের কাজ শেষ সন্ধ্যার দিকে বাসায় ফিরেছে জাঙ্কুক। আদেশ অনুসারে যথারীতি অফিসে যেতে হয়েছে তাকে। ব্যক্তিগত ও দায়িত্বপ্রাপ্ত কাজের চাপে সারাদিন কেটে গেল। ডান হাতে খাম নিয়ে দ্রুত পায়ে বাড়ির ভেতর প্রবেশ করে। দরজা পেরোতেই দেখতে পেল বসার রুমে ছোটখাটো জটলার কেন্দ্রবিন্দুতে। তাকে ঘিরেই বসে আছে জাঙ্কুকের মামাতো ফুফাতো ভাই বোন। তাদের হই হুল্লোড়ের মাঝে জাঙ্কুক খেয়াল করলো তের অসহায় মুখটা। হয়তো খুবই বিরক্ত বোধ করছে, হওয়াটাই খুবই স্বাভাবিক। অপরিচিত একদল পাঁচালের মাঝে মৃতভাষী এক নারী বিরক্ত অনুভব করবে তা স্বাভাবিক, বরং না হওয়াটাই অস্বাভাবিক। চারপাশ থেকে সকলের কথার উত্তরের পাল্লায় পড়ে তে শুধু হাসি ছাড়া আর কোনো জবাব দিতে পারছে না। সবাই তো চারপাশে জাঙ্কুককে দেখে তাকে আড্ডাতে সামিল হতে বলে। এদিকে তে একটা অজুহাত দিয়ে রান্নাঘরে চলে আসে। ফ্রিজ খুলে ঠান্ডা পানির একটা বোতল নিল। বোতলের মুখ খুলে ঠোঁটের কাছে নিতে আটকে গেল বোতল। বাধা পেয়ে তে বেশ হকচকিয়ে উঠল আর চোখে পাশ ফিরে দেখে নিল জাঙ্কুককে। বিরক্ত হতে কিছু বলার আগে জাঙ্কুক বোতলটা কেড়ে নিল। মাঝারি ধরনের ধমকে কাঁপিয়ে দিল তেকে। সমস্যা কি তোমার? সরাসরি এত ঠান্ডা পানি কেউ খায়? পরে তোমার আবার টনসিল পাটলে তার চিকিৎসা কে করাবে তোমাকে? আমি তো অন্তত করাবো না। আর যদি ভেবে থাকো বাবার বাড়ি গিয়ে করবে, তাহলে সে চিন্তাও বাদ দাও। আমার বইয়ের জন্য বইয়ের বাবার বাড়ির সাহায্য নিব না আমি। জাঙ্কুকের ধমক শুনে পুতুলের মতো জড় বস্তুতে পরিণত হয় তে। জাঙ্কুক পাশ থেকে একটা গ্লাস এনে তাতে ঠান্ডা পানি ও স্বাভাবিক পানি মিশিয়ে তের সামনে ধরে। সামনে পানি পেয়েই তে ঢকঢক করে খেয়ে নিল। তে জাঙ্কুককে এক পলক দেখে নিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু যেতে পারলো না। জাঙ্কুক তের ডান হাত টান দিয়ে নিজের কাছে নিয়ে এলো। এক পা দু পা করে এগিয়ে গিয়ে তেকে ঠেকিয়ে দিল রান্নাঘরের দরজার দিকে। পরপর এত অনাকাঙ্ক্ষিত ঘটনা হজম করতে পারছে না তে। জাঙ্কুকের বাম হাতটাতে শাড়ির আড়ালের উন্মুক্ত পেট চেপে আছে। শীতল অনুভূতিতে তে ক্রমশ জমে যাচ্ছে। স্পর্শকাতর স্থানে জাঙ্কুকের প্রথম ছোঁয়ায় নিঃশ্বাস ভারী হয়ে আসছে। মাথা নিচু করে জাঙ্কুকের কাঁধে হাত রেখে ঠায় দাঁড়িয়ে আছে। চোখ তুলে তাকানোর বিন্দুমাত্র সাহস তের মাঝে অবশিষ্ট নেই। তের ভেতরে যখন বিরূপ অনুভূতির শতরঞ্জি খেলায় ব্যস্ত, তখন জাঙ্কুক বলে উঠে, সূর্যরানী, একবার বলবে ভালোবাসি? দেখো, সব দেয়াল এক নিমেষেই ভেঙে যাবে, খুলে যাবে সব অভিমানের স্তূপ। তে এবার চোখ তুলে তাকালো। কিছু পূর্বের অনুভূতিগুলো যেমন রঙিন প্রজাপতি হতে চেয়েছিল, সেগুলো এবার আবার বর্ণহীন হলো। ভুল জায়গায় ভুল আবদার করে ফেলেছেন, পরের বার থেকে খেয়াল রাখবেন। ভালোবাসার ঠিকানা আমি নই। তাড়াতাড়ি ঘুমানোর অভ্যেস। রাত 11টার আগে সে ঘুমানোর তোড়জোড় শুরু করে দেয়। খুব দরকার ব্যতীত রাত জাগা তার রুটিনে নেই বললেই চলে। তাই 11টা বাজতে চোখে ঘুম নেমে এসেছে। কিন্তু এদিকে তার ননদ আর দেবরেরা রাত জেগে আড্ডা দিচ্ছে বসার ঘরে। তাকে রুম থেকে ডেকে নিয়ে আসা হলো। তে খুব একটা কথা বলছিল না, চুপচাপ ওদের কথা শুনছিল আর হাই তুলছিল। হঠাৎ জাঙ্কুকের খালাতো বোন রোজ বলল তার ক্ষুধা লেগেছে। সে চলে গেল নুডলস বানাতে। তে ভাবলো একটু হাঁটাচলা করলে হয়তো তার আর ঘুম পাবে না। তাই কিছুক্ষণ পরে সে রোজের পিছু পিছু যায়। রোজ চুলার পাতিল বসিয়ে নুডলস সিদ্ধ করেছিল। এমন সময় তার ফোনে কল আসে। সে তের দিকে তাকিয়ে বলল, ভাবি, তুমি যেহেতু চলে এসেছো, একটু নুডলসটা সিদ্ধ করে দাও না। আমার একটা জরুরি কল এসেছে, আমি এক্ষুনি আসছি বলে রোজ চলে গেল কিচেনের বাইরে। বারবার হাই তুলতে তুলতে তে চুলোর সামনে গিয়ে দেখলো এক চুলোয় নুডলস সিদ্ধ হচ্ছে, অপর একটি চুলোয় পাতিল বসানো। সামান্য পানি আছে নিচে। তে পাতিলের নিচের দিকে তাকালো। চুলো বন্ধ, হয়তো এমনিই বসানো। 2 হাত দিয়ে পাতিলটা ধরে দেখলো পাতিল গরম, মানে একটু আগে গরম করা হয়েছে। তে আবার সেটা কাপড় দিয়ে ধরে অন্য পাশে রাখতে গিয়ে তার আর্তনাদে কেঁপে উঠলো পুরো বাড়ি। সেই আর্তনাদ শুনে ইউনু, লিসা ও জিসু ছুটে গেল রান্নাঘরে। রান্নাঘরে ঢুকে দেখতে পেল যে তে ব্যথায় ছটফট করছে। 2 হাত দিয়ে বাম পায়ের তালু ধরে আছে, পাশে পড়ে রয়েছে পাতিল। দ্রুত তের কাছে গিয়ে তারা ধরাধরি করে তেকে বসার ঘরে নিয়ে আসে।
তাকে সাবধানে বসানো হয় সোফায়। ইউনো চলে যায় ফ্রিজ থেকে বরফ আনতে। জিসু খেয়াল করে দেখলো যে তের হাতের তালু এবং বাম পায়ের উপরিভাগ পুড়ে গেছে। চোখ মুখ কুচকে তের দিকে তাকাতে দেখলো যে মেয়েটার মুখ টকটকে লাল হয়ে গেছে কান্নায়। বসার ঘরে শোরগোল শুনে আইও ছুটে এলো। দেখলো যে তার বৌমার পা পুড়ে গেছে। ইউনো ফ্রিজ থেকে বরফ নিয়ে আসলে জিসু যত্ন করে তের পায়ে বরফ লাগাতে শুরু করে। কয়েক মিনিট এভাবে বরফ লাগানোর পর তের পায়ে মলম লাগানো হয়। কিছুক্ষণ পরে তের রিকোয়েস্টে আইয়ু ঘুমাতে চলে যায়। ইউনো ঘাড় ঘুরিয়ে দেখে নিল আইয়ুকে। অদৃশ্য হতে তের দিকে তাকিয়ে বলল, ভাবি এবার বলেন তো ব্যথা কিভাবে পেলেন? নুডলস বানাতে গিয়েছিলাম, এক পাশে পাতিল ছিল, তলাতে কিছু পানি ছিল। চুলা বন্ধ থাকায় ভেবেছিলাম হয়তো এমনি বসানো, সেটা সরাতে গিয়ে পিছলে পড়ে গেছি। তারপর বুঝতে পারলাম ওটা পানি না, তেল ছিল, গরম তেল। চুলা বন্ধ থাকলে গরম হলো কিভাবে তেল? আর ওইটা তো পানি গরমের পাতিল ছিল, ওই রকম পাতিলে তেল যাবে কি করে? হ্যাঁ ভাবি, আমারও একই প্রশ্ন। তুমি পানি আর তেলের পার্থক্য বুঝলে না? তে নিজের নির্বুদ্ধতা নিয়ে চিন্তিত হলো। সত্যি তো, সে বুঝলো না পানি আর তেলের পার্থক্য। তখনই ইউনুর গম্ভীর কণ্ঠ কানে আসলো। ইউনু রান্নাঘর থেকে আসছে, হাতের রুমাল দিয়ে হাত মুছে পুনরায় নিজের জায়গায় গিয়ে বসলো। ওটা পেট্রোল ছিল। সকলেই অবাকের সপ্তম চূড়ায়, অসম্ভব কিছু যেন শুনলো। ইউনু ভাবলেশহীনভাবে সকলের দিকে তাকিয়ে বলল, আসলে পেট্রোল পানির মতো স্বচ্ছ হয়তো, তাই ভাবি বুঝে উঠতে পারিনি। তে এবার বুঝতে পারলো ধোঁকা খেয়ে যাওয়ার কারণ। গ্রানটাও বুঝতে পারেনি পাশে নুডলস সিদ্ধ হওয়ার গ্রানের কারণে। ঠিক তখনই সেখানে রোজের উপস্থিতি ঘটে। লিসা আর জিসু তাকে দেখেই ভ্রু কুঁচকে ফেললো। রোজ ভালো করে সবার অবস্থান দেখে নিয়ে তের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, কি হয়েছে ভাবির? ভাবির পা পড়ে গেছে। ভাবি তো তোর সাথে ছিল, তুই কোথায় ছিলি? আমি তো ভাবির সাথে ছিলাম, কিন্তু হঠাৎ ফোন আসায় বাগানের দিকে গিয়েছিলাম। ও আচ্ছা, ভাবি চলো তোমাকে রুমে নিয়ে যাই। ইস, কতখানি পড়ে গিয়েছে, তুমি একটু সাবধানে থাকতে পারো না ভাবি? সাবধানে ছিল, ভুলবশত হয়ে গেছে, ওনাকে উপরে নিয়ে যাচ্ছি। সকাল 10টার দিকে ঘুম ভাঙলো রোজের, তবুও যেন ঘুম ছাড়ছে না। আডমোড়ের পাশে ফিরে চক্ষু চটাক গাছ। ঝড়ে বেগে উঠে বসলো। তার বরাবর সোফায় বসে আছে জাংকুক, এক পায়ের উপর আরেক পা রাখা, মন প্রাণ ধ্যান সব ফোনে। জাংকুক এত সকালে তার ঘরে, এই ব্যাপারটা রোজ হজম করতে পারলো না। জাংকুক রোজের উঠে বসার শব্দ পেয়ে চোখ তুলে তাকালো। ঠোঁট বাঁকিয়ে চিকন হাসি দেখা মিলল তার। ফোনটা পকেটে ঢুকিয়ে উঠে দাঁড়ালো জাংকুক। রোজের কাছে গিয়ে নিচু হলো। মুখোমুখি হয়ে সে হাসি নিয়ে বলল, চমকে গিয়েছিস মনে হয়, নাকি তোর রুমে এসেছি বলে রাগ করেছিস? আচ্ছা তাহলে বেরিয়ে যাচ্ছি, আসলে তোকে দরকার ছিল তো তাই। কথাটা বলে জাংকুক চলে যাওয়ার জন্য প্রস্তুত হতেই রোজ তাড়াহুড়ো করে তার হাত টেনে ধরে বলল, না না, রাগ করবো কেন আমি, তাও তোমার উপর। আমি তো বিশ্বাস করতে পারিনি যে তুমি এভাবে আমার ঘরে আসবে। জাংকুক টেবিল থেকে একটা নুডলসের বাটি নিয়ে সেটা রোজের হাতে ধরিয়ে দিল। রোজ বাটি ভর্তি নুডলস দেখে ফের জাংকুকের দিকে তাকায়, যে মাত্র সোফার সামনে টেবিলটায় বসেছে। রোজের দিকে তাকিয়ে এসে উৎসাহী কণ্ঠে বলল, কি হলো, বসে আছিস যে, এত কি চিন্তা করছিস? আজকে সবার জন্য আমি বিশেষভাবে রান্না করেছি, সবাইকে নিজে বসে খাইয়েছি, শুধু তুই বাকি ছিলি, সেই কমতিটাই পূরণ করেছি, নে খেতে শুরু কর। জাংকুকের দেওয়া নুডলস মুখে তুলতে রোজকে দৌড়ে যেতে হয় ওয়াশরুমে। ওয়াশরুমে গিয়ে বমি করতে করতে রীতিমতো ক্লান্ত হয়ে বিছানার শরীর ছেড়ে দিয়েছে তার। ভাবলেশহীনভাবে সোফায় বসে রোজকে উদ্দেশ্য করে বলল জাংকুক, পেট্রোলের নুডলস খেতে ভালো হয়নি? সবার জন্য তাদের পছন্দ মতো খাবার বানিয়েছি, তোরটা কেন বাদ যাবে? সকালেই শুনলাম তুই পেট্রোল দিয়ে নুডলস রান্না করিস, সত্যি তুই অসাধারণ। জাংকুকের কথা শুনে মুখে হাত দিয়ে আরেক দফায় ছুটে গেল পুনরায় ওয়াশরুমে। জাংকুক নিজের মতোই বসে বসে দেখে যাচ্ছে রোজের নাজুক অবস্থা। মিনিট 5 পর রোজ ওয়াশরুম থেকে বের হয়ে এলো। তোয়ালে দিয়ে মুখ মুছছে, দুর্বল শরীর নিয়ে বিছানার দিকে এগিয়ে যাচ্ছিল সে। তার মন চাচ্ছে জাংকুকের সাথে বোঝাপড়া করার জন্য, কিন্তু তার শরীরে এক বিন্দু শক্তি অবশিষ্ট নেই। বিছানায় বসার পূর্বেই হাতে হ্যাঁচকা টান অনুভব করলো সে, দেয়ালে আটকে পড়লো। জাংকুক বলিষ্ঠ হাত দিয়ে চেপে ধরলো রোজের নরম নরম দুটো গাল। ব্যথায় কুকটে উঠলো মেয়েটা। চোখ খুলে জাংকুকের দিকে তাকালো। ক্ষোভে আনাচে কানাচে পূর্ণ চোখ, লাল টকটকে হয়ে আছে। কেঁপে উঠলো রোজের আত্মা, যেন স্বয়ং আজরাইল সামনে। ছোটার জন্য ছটফট করতেই জাংকুক আরো জোরে চেপে ধরলো। জাংকুক দাঁতে দাঁত চেপে রোজের ভয়ার্থ চোখে তাকিয়ে বলল,
চাইলেই 2 মিনিটে মেরে ঘুম করে দিতে পারে। মানসিকভাবে অসুস্থ রোগী, কে জানে হয়তো পাগলামি করে নিজের ক্ষতি করে দিয়েছে। এত তদন্তও হবে না, তাই এটাই প্রথম ও এটাই শেষ আমার ক্ষতি সাধনের চেষ্টা। দ্বিতীয়বার করার জন্য তুই থাকবি না। তোর ভালোর জন্যই আমাদের থেকে দূরত্ব বজায় রেখে চলবি। জাঙ্কুক ছেড়ে দিল রোজকে, দ্রুত পায়ে ত্যাগ করলো এই রুম। রোজ জাঙ্কুকের থেকে ছাড়া পেয়ে যেন জান ফিরে পেল। মাত্রাতিরিক্ত হাঁপাতে লাগলো। কোনো রকমে বিছানায় গিয়ে বসলো সে। তার হাত পা ভয়ে এবং অপমানে কাঁপছে, চোখ যেন রাগে অন্ধকার হয়ে আসছে। বিগত 15 দিন মেন্টাল অ্যাসাইলামে উন্মাদের মতো আচরণ করেছে সে। জাঙ্কুকের জন্যই তার এই অবস্থা। জাঙ্কুক কেন তার হলো না, এটা বলে কান্না করতে করতে পাগল হয়ে গেছে সে বুঝতে পারে না যে তের মাঝে জাঙ্কুক কি এমন দেখেছে যে তার ভালোবাসা জাঙ্কুক দেখতেই পেল না, যে তার রাগে নিজের চুল খামছে ধরলো সে যে জাঙ্কুককে ভালোবাসে এই বাড়ির সবাই জানে, জাঙ্কুকও জানে, শুধুমাত্র তে বাদে। কালকে রাত্রে ইচ্ছে করে ফ্লোরে তেল ছিটিয়ে দিয়ে পেট্রোল গরম করে রেখেছিল সেটা কেউ না বুঝলেও জাঙ্কুক ঠিকই বুঝতে পেরেছে, কারণ জাঙ্কুক তো রোজকে হাড়ে হাড়ে চিনে। জাঙ্কুক রুমে এসে তার ঘুমন্ত মুখ দেখতে পেল। সকালে খেয়ে আবারও ঘুমের ওষুধের প্রভাবে ঘুমিয়েছে সে। রাতের যন্ত্রণায় ঘুমোয়নি, নীরবে চোখে জল ফেলেছে সারা রাত, তাই অবেলায় ঘুমাচ্ছে। ধীর পায়ে এসে হাঁটু মুড়িয়ে বসলো তের সামনে। লাল হয়ে যাওয়া হাতটা মেলে রেখেছে পাশে। জাঙ্কুকের যে চোখে কিছু মুহূর্তেই ছিল ক্ষোভ, সে চোখেই এখন প্রেম, ব্যথা, প্রিয়তমার যন্ত্রণার উপলব্ধিতে কাতরতা। মোমের মতো হাতটা রক্ত লাল হয়ে আছে। আলতো করে হাতটা ছুঁয়ে দিল। বাম হাতে হাতটা রেখে ডান হাতে বিছানার পাশে ছোট্ট টেবিল থেকে একটা মলম নিয়ে নিল। তুলোর মতো ছুঁয়ে ছুঁয়ে মলম লাগিয়ে দিল সে। লোমগুলো হয়তো টের পায়নি। সাবধানে হাতটা রেখে পায়েও মলম লাগিয়ে দিল। বিভৎস লাগছে পাটা। কাল সারা রাত সে তের পাশে থেকে তের পায়ে বরফ লাগিয়েছে। যদি একটু ব্যথাটা কমতো। জাঙ্কুকের বুকের বাঁ পাশটা চিনচিন ব্যথা করে উঠল। মনে হলো যেন কাটা ঘায়ে মরিচে ছিটে পড়েছে। চোখ জ্বলে উঠল। তের মলিন মুখটা দেখে তার ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছে। পায়ের পাতাতে ছোট্ট করে চুমু দিয়ে উঠে গেল। লম্বা একটা গোসল করা দরকার তার। 4 দিন পর তের পায়ে ড্রেসিং করিয়ে দিচ্ছে জাঙ্কুক নিজেই। হাতের ছেঁকা খাওয়া ভাবটা প্রায় মিলিয়ে এসেছে। পায়ের ফুসকা পড়া, উপরে চামড়াটাও মরে উঠেছে। তে চুপচাপ বসে আছে বিছানায়, পা মিলিয়ে, পিঠে বালিশ ঠেকিয়ে, পাটা জাঙ্কুকের কোলের উপরে। ড্রেসিং তো পা নিচে নামিয়েও করা যায়, ওভাবে কোলে নিয়ে করার কি দরকার? তের মনে হলো ওর পাটা বোধহয় জাঙ্কুকের নিকট পছন্দের কোনো খেলনা। প্রায় 8 ঘন্টা যাবৎ ওভাবে নিয়ে পিপটার গতিতে ওষুধই লাগিয়ে দিচ্ছে। তে ভেতরে ভেতরে উসকুস করছে, তার অস্বস্তি লাগছে। এমনিতে জাঙ্কুককে দেখলেই যেন তার হৃৎপিণ্ড লাফিয়ে ওঠে। আর ছুঁয়ে দিলে তাণ্ডব, চূড়ান্ত পর্যায়ের বেহায়া, নির্লজ্জ। জাঙ্কুক উপরের চামড়ার শেষের একটু উঠিয়ে ফেলতে ব্যথায় কুকটিয়ে উঠেতে আচমকা তের আর্তনাদে চমকে উঠে জাঙ্কুক। একটু সবুর করো প্লিজ, এবারের মতো ক্ষমা করো, আর ব্যথা পাবে না, কথা দিচ্ছি। তে স্পষ্ট দেখতে পেল জাঙ্কুকের আকুলতা, শুনতে পেল, অনুভব হলো জাঙ্কুক নির্দ্বিধায় তাকে ভালোবাসে। জাঙ্কুকের ভালোবাসায় যে কোনো খাদ নেই, সেটা তে আগে না দেখলো, আজ দেখেছে। তবে কেন তাদের মাঝে এই দেয়াল? তে জাঙ্কুকের ঘরে পড়ে যাচ্ছে। তার 22 বছরের প্রেমিক আর 30 বছরের স্বামী। বিচ্ছেদের সময়টাও দীর্ঘ, আনুমানিক 7 কিংবা 8। ভাবতে গেলে কয়েকটা বছরের প্রতিটা রাত দিন তের কাছে অপেক্ষার হিমালয় মনে হয়েছে। আবার ভাবতে গেলে চোখের পলকে যেন সব থেকে দামি জিনিসটা না পাওয়া থেকে পাওয়া হয়ে গেল। তার 22 বছরের প্রেমিক থেকে আজ 30 বছরের স্বামীকে অধিক সুদর্শন মনে হয়। সর্বে সর্বা ভাবপুরুষ সে। হঠাৎ গায়ে কারো স্পর্শ পেয়ে চমকে উঠল তে। ঘোর ভেঙে তাকাতে জাঙ্কুককে নিজের খুব নিকটে আবিষ্কার করলো। পায়ের দিকে তাকাতে দেখলো পরিপাটি করে ব্যান্ডেজ করা। তীক্ষ্ণ সেই দৃষ্টিটা বরাবরই তের দিকে। হাত দিয়ে গাল বেয়ে শুকিয়ে যাওয়া পানি মুছে দিল জাঙ্কুক। সামনের আংশিক চুলগুলো কানের পিঠে সযত্নে গুজে দিল। দুজনের মাঝে দূরত্ব খুব কম। একজনের নিঃশ্বাসের শব্দ অন্যজন শুনতে পাচ্ছে অনায়াসেই। তেকে আরেকটু ঘাটিয়ে দিতে জাঙ্কুক ওর বাম হাতটাতে পেটের বাম পাশে বিছানায় রাখলো। আরেকটু ঝুঁকে গেল তের দিকে। তের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, তুমি বেসামাল হলে আমি নিজেকে কি করে সামলাবো বউ? জাঙ্কুক আর এক মুহূর্ত অপেক্ষা না করে উঠে চলে যায়। সাথে ঠোঁটে করে নিয়ে যায় অমায়িক সেই হাসি। আর তে কেবল তাকিয়ে রয় জাঙ্কুকের পানে। টানা 2 ঘন্টা যাবৎ মনিটরের সামনে বসে আছে জাঙ্কুক। তার
তার চোখ রীতিমতো লাল হয়ে যাচ্ছে তাকিয়ে থাকার ফলে। তখনই কেঁপে উঠল বিছানা। জাঙ্কুক পাশ ফিরে দেখে নিল মোবাইলটা। এখন কোনো মোবাইল ধরার মতো পরিস্থিতি তার নেই, তবুও ফোনদাতার নাম দেখে তা উপেক্ষা করার স্পর্ধাও সে রাখে না। অনিচ্ছা সত্ত্বেও ফোনটা তুলে নিল কানে। কোল থেকে ল্যাপটপটা নামিয়ে বিছানা থেকে নেমে দাঁড়িয়ে নম্রভাবে সালাম বিনিময় করে বলে, জি বাবা, কেমন আছেন? নামজুন জামাতার নম্রতায় বরাবরই সন্তুষ্ট। তিনিও খুশ মেজাজে বললেন, এই তো ভালোই আছি, তবে মেয়েকে কাছে পেলে আরো ভালো থাকা যেত। তো মেয়ের জামাই কি মেয়েকে বাবার কাছে আজ একবার পাঠাতে পারবে? জাঙ্কুক শ্বশুর মশাইয়ের সূক্ষ্ম খোঁজাটাও বুঝতে পেরে হাসলো। তের বাড়ি খুব একটা দূরে নয়, চাইলেই ঘুরে আসা যায়। তে বিগত কয়েকদিন অসুস্থ ছিল বলে ওই বাড়িতে 1 ঘন্টার জন্য যেতে পারেনি। নামজুন আর জিন এসে দেখে গেছে মেয়েকে। শুধু মেয়েকে পাঠাবো নাকি মেয়ের জামাইকেও পাঠাবো? সে তুমি পাঠাতে চাইলে পাঠাতে পারো, তবে মেয়েকে আমার অবশ্যই চাই। 7টা বছর মেয়ের থেকে দূরে রেখে এখন আবার দূরে রাখার পরিকল্পনা করছেন? তবে এসব কিন্তু এখন না জায়েজ বাবা। আমি আর দূরে থাকছি না আপনার মেয়ের থেকে। নামজুন হেসে উঠলেন। 2-4টা কথা বলেই ফোন কেটে দিল জাঙ্কুক। তার মস্তিষ্কে চলছে অন্য কিছু। টেবিলে ফোন রেখে পুনরায় ল্যাপটপের কাছে যাওয়ার জন্য পিছু ঘুরতে আচমকা সরু কণ্ঠে চমকে উঠল জাঙ্কুক। আব্বু আপনাকে আমার থেকে 7 বছর দূরে রেখেছেন, এটার মানে কি জাঙ্কুক? সারাদিন ডিউটি শেষে মাত্রই ফিরেছে জাঙ্কুক। ঘরে প্রবেশ করে আবিষ্কার করলো অন্ধকারময় ঘর। হাতের লাইটটা জ্বালিয়ে নিল। নিচে কোথাও তেকে দেখতে পায়নি। ঘরেও তার উপস্থিতি না পেয়ে মনে মনে খোঁজ চলল। এসির বাটন অন করে শার্টের উপরের এক বোতাম খুলে দিল। ক্লান্তিতে নুয়ে যাওয়া শরীরটা ছেড়ে দিল ধুল খাওয়া আরামকে দাঁড়ায়। মিনিট 2 দোল খেতে খেতে হঠাৎ কানে এলো কারো কদমের আওয়াজ। চোখ খুলে সামনে দেখলো লাল পেরে বাদামি রঙের শাড়ি পরিহিত তার নিজস্ব রমণী হাতে গ্লাস নিয়ে এগিয়ে আসছে। নতুন এক শরবত বানানোর চেষ্টা করছি, প্রচুর গরম পড়েছে, শরবত খাওয়া খুবই প্রয়োজন। আপনি একটু খেয়ে বলবেন কেমন হয়েছে? ভালো হলে সবাইকে দেব। তে এক নাগারে কথাগুলো বলে হাতের গ্লাসটা এগিয়ে দিল জাঙ্কুকের দিকে। জাঙ্কুক তার দিকে তাকিয়েছে। একটু পর গ্লাসটা নিয়ে বিনা বাক্যে পুরো গ্লাসের শরবতটা খেয়ে নিল সে। খাওয়া শেষে গ্লাসটা দিতেই তেও ছুটে গিয়ে আবারও ফিরে এলো। জাঙ্কুক তখনও তের মতিগতি দেখছে। কেমন হয়েছে সেটাই তো বললেন না। খুবই ভালো হয়েছে, যদি চাও আবারও খাওয়াতে পারো। তের খুশিতে এবার যেন ধরে না, মাথা নেড়ে নিচে চলে গেল। মিনিট 10 পর পুরো জগ নিয়ে এলো। জাঙ্কুক তখন নির্বাক হয়ে তের অস্থিরতা দেখছে। একে একে 4 গ্লাস শরবত খেয়ে ধীরে ধীরে শরীর ছেড়ে দিতে লাগলো তার। তে বুঝতে পারলো জাঙ্কুকের নেশা হয়ে গেছে। এত পরিশ্রম করে ছলাকলায় জাঙ্কুককে মত্ত করতে পেরেছে। গতকাল জাঙ্কুক তার বাবার সাথে কথা বলাটা প্রতিনিয়ত চক্রাকারে ঘুরেছে তার মাথায়। রাতের অধিকাংশ সময় সে চটপট করেছে। জাঙ্কুককে বারবার জিজ্ঞাসা করে কোনো লাভ হয়নি। বরাবরের মতোই দক্ষতার সাথে কথা এড়িয়ে গিয়েছে। উপায় না পেয়ে তেকে এই পথ অবলম্বন করতে হয়েছে। তেকে যে জানতে হবে যে জাঙ্কুক কি লুকাচ্ছে। তে নিজের পরিকল্পনায় মনোনিবেশ করলো। ধীরে ধীরে এগিয়ে গেল জাঙ্কুকের দিকে। ঠোঁট ক্রমাগতই কাঁপছে। বুকের ভেতর ধুকপুক বেড়ে বোধহয় 90 পার হয়ে গেছে। জাঙ্কুক, আপনি কি শুনতে পাচ্ছেন? জাঙ্কুকের কোনো জবাব নেই, বোধহয় একেবারেই অজ্ঞান হয়ে গেছে। তে জাঙ্কুকের গাল ধরে তাকে জাগানোর চেষ্টা করলো। এখনই তাকে জাগাতে হবে, নইলে আরো বেশি অচেতন হয়ে পড়লে তে আর জীবনেও ওই কথাগুলো জানতে পারবে না। কিন্তু বিপত্তি ঘটলো তো তখন, যখন তার দৃষ্টিপাত জাঙ্কুকের গোলাপি ঠোঁটে আবদ্ধ হলো। জাঙ্কুকের হয়তো রাতের কথা মনে থাকবে না, আর কথাও না থাকার। তের মনকে যে আটকানো যাচ্ছে না। তে নিজের সাথে বোঝাপড়া করে অবশেষে হার মানলো। সে জাঙ্কুকের ঠোঁটে চুমু দিয়েই সরে যাবে, তখন অনুভব হলো কোমরটা আঁকড়ে ধরেছে কেউ। কোমরের দিকে তাকাতেই জাঙ্কুকের আরো বেশি কাছে এসে পড়লো তে। ঘটনার আকস্মিকতায় পুরোপুরি হতবাক হয়ে গেল সে। আগেই বলেছিলাম, তুমি যদি নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারো আমি কিন্তু বেসামাল হয়ে যাব। এখন তোমার কি হবে বউ? তে কেঁপে উঠলো। কোমরে পেঁচিয়ে রাখা হাতটা আরো জোরে পেঁচিয়ে নিল জাঙ্কুক। অপর হাতটিও ধীরে ধীরে পেটের উপর রাখে। জাঙ্কুকের এমন ছলাকালাতে হাড়ে হাড়ে বুঝতে পেরেছে লোকটা ইচ্ছে করে ওকে জ্বালানোর জন্য এমন বিপজ্জনক বুদ্ধি এঁটেছে। জাঙ্কুক হেলিয়ে রাখা শরীর সোজা করে মুখ গুজে দিল তের উন্মুক্ত ঘাড়ে। এতদিন পর তের সকল কর্ম বলে দিচ্ছে বরফ গলছে। না গলে কি থাকা যায়? প্রেমের উত্তাপে যদি আগুন জ্বলে সেখানে বরফ গলবে না? এই প্রেমের অনলে পুড়ে পুড়ে খাঁটি সোনা হবে। আঙ্গুলের নরম স্পর্শ ঘাড়ে ছুঁয়ে বেঁধে রাখা খোফা খুলে দিতেই তের শরীরে গভীর কম্পন অনুভব করলো।
জাঙ্কুকের চুম্বন ঘাট থেকে ক্রমশ গলার দিকে অগ্রসর হচ্ছে। এমন গভীর স্পর্শে তের মস্তিষ্ক যেন শূন্য হয়ে আসছে। এমন দম বন্ধ হওয়া মুহূর্ত থেকে তাকে পালাতে হবে। শূন্য মস্তিষ্কে হুট করে বুদ্ধি উপস্থিত হলো। নিজের হাতের নখগুলোর দিকে তাকিয়ে দেখলো। দেরি না করে নিজের পেটে জড়িয়ে রাখা জাঙ্কুকের হাতের তালু ঠিক উল্টো পিঠের চামড়ায় খামচে ধরতে হাত সরে গেল। এই সময় অপচয় না করে দ্রুত সরে গেল জাঙ্কুকের থেকে। দু চোখের মাঝের চামড়া কুচকে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুকের ডান হাতের চামড়ায় তের নখের দাগগুলো জলজল করছে। তের মুখে মৃদু রাগের আভাসে জাঙ্কুকের মুখটাতেও হাসির সামান্য আভা দেখা গেল। সে মনে হয় বেশ মজা পাচ্ছে। আপনি আপনি আসলে চূড়ান্ত পর্যায়ের অসভ্য মানুষ। শুধু অসভ্যই নন, ঠকবাজ, চালবাজ, নাটকবাজ। তের কথা শুনে জাঙ্কুক অট্ট হাসিতে মেতে উঠল। হাসির ফাঁকে দেখতে পেল তের হতবাক হয়ে থাকা মুখটা। এরপর হাসি থামিয়ে এক পা নিচে রেখে নিঃশব্দে উঠে দাঁড়ালো। এক পা এগোতেই দেখতে পেল তেও পা পিছিয়ে নিল। ভয় পাচ্ছে হয়তো যদি আবার ফাঁসতে হয়। জাঙ্কুক সাথে সাথে থেমে যায়। ব্যাপারটা এমন হলো না? চোরের মায়ের বড় গলা। চোর মানে কি বলতে চাচ্ছেন আপনি? তুমি আমায় ঠকবাজ বললে, চালবাজ বললে, অথচ ঠকিয়েছে কে? চাল খাটিয়েছে কে? কে ঠকিয়েছে আপনাকে? আপনি না এতক্ষণ অভিনয় করে আমাকে ঠকিয়েছেন। ও আচ্ছা, শরবতে অ্যালকোহল মিশালে তুমি, মাতাল বানালে তুমি, আর ঠকালাম আমি। বাহ, তুমি তো দারুণ যুক্তি জানো। হ্যাঁ মিশিয়েছি, তাতে অন্যায়টা কি করেছি আমি? আপনি আমার প্রশ্নের উত্তর দিচ্ছিলেন না, তাই এমনটা করেছি। কথায় আছে না, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে হয়। বউ আমার দারুণ আর্টিকেল লিখতে পারবে বোঝা যাচ্ছে, কিন্তু আমার মনে হয় তোমার জন্য ওকালতিটা একদমই মানানসই হতো। আসামিও খালাসি পেত। এই এই কি বললেন আপনি? আমি অপরাধীদের বাঁচাতাম? আমি অপরাধীর হয়ে লড়তাম? হ্যাঁ মানলাম, আমি আপনার শরবতের সাথে ছেড়খানি করেছি, তাই বলে এত বড় কথা বলবেন? আপনাকে তো আমি খুন করব। খুন তো তুমি করেছই। খুনি তো তুমি সেই 7 বছর আগে থেকেই। নতুন করে আবারও খুন করতে চাও? তবে করে ফেলো। আমি স্বেচ্ছায় এই খুনিকে বরণ করেছি। কতবার যে মরেছি তোমাতে, তুমি যদি তা জানতে হয়তো আরো যত্নে মারতে, হয়তো তুমিও মরতে চাইতে। নরম হয়ে গেল। জাঙ্কুকের চোখে চোখ আবদ্ধ হলো। মনে হলো এর অভ্যন্তরে হারালে বোধহয় নিখোঁজ হওয়া যাবে। জাঙ্কুকের পুরো সত্তাতে হারানো যাবে। অচেনা জাঙ্কুককে জানা যাবে। ওর অদেখা প্রেমের বিশাল সমুদ্র দেখা যাবে। ও হে পুরুষ, আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি কি আমাকে বিয়ে করবেন? তের মুখে এমন উদ্ভট কথা শুনে জাঙ্কুক বিষম খেলো। সন্ধ্যায় এসে গোসলটাও সারতে পারেনি। তে রুম ত্যাগ করতে গোসল করে এসেছে। নেশাও কিছুটা কেটেছে, কিন্তু পুরোটা কাটানোর জন্য 1 গ্লাস লেবুর শরবত আনিয়েছে। মাত্রই বিছানায় বসে ভেজা চুলগুলো এক হাত দিয়ে মুছতে মুছতেই আর এক হাত দিয়ে একটু একটু করে শরবত গিলছিল। সেই মুহূর্তে তার এমন কথা শুনে নাজেহাল অবস্থা। ইতিমধ্যে নাকটাও লাল হয়ে এসেছে। তে হুট করে কোথা থেকে এসে যেন তার পায়ের কাছে এসে বসলো। জাঙ্কুকের তেকে কিছুটা অন্যরকম লাগলো। হয়তো অন্য কিছু পরিকল্পনা করছে, কিন্তু তের লাল চোখ মুখ অন্যদিকে ইঙ্গিত দিচ্ছে। সে মাথা জোগাতে এতে চেঁচিয়ে উঠল, থামুন, এগোবেন না। আগে বিয়ে করে তারপর এগোবেন, না হলে আমি দারোয়ান ডাকবো। তের আচরণে জাঙ্কুক নিশ্চিত হলো তে নেশা করেছে। এ মেয়ে আর কি কি করতে পারে তা ভাবার চেষ্টা করছে সে বাকরুদ্ধ হয়ে। স্বামীকে নেশা করাতে ব্যর্থ হয়ে নিজেই নেশা করে এসেছে। তে মাথা উঁচু করে জাঙ্কুকের দিকে তাকিয়ে ঘন ঘন চোখের পলক ফেলে হঠাৎই ঠোঁটে চড়া এক হাসি দিল সে। তের এমন হাসিতে ভ্রু কুঁচকে ফেললো জাঙ্কুক। কি হয়েছে, হাসছো কেন? আপনাকে না টমেটোর মতো লাগছে। না, আপনাকে না, আপনার নাকটা একদম আপেলের মতো। একটা কামড় দি। তের এমন আবদারে জাঙ্কুক না হেসে থাকতে পারে না। জাঙ্কুককে হাসতে দেখে তের মুখটা পাংশুটে বর্ণের হয়ে গেল। হাসবেন না একদম। কথাটা বলেই তে উঠে দাঁড়ায়, কিন্তু দাঁড়িয়ে থাকতে হিমশিম খাচ্ছিল সে। যতবারই টাল খেয়ে যাচ্ছে ততবারই নিজে নিজে সোজা হয়ে দাঁড়িয়েও যাচ্ছে। 2-3 বার সামলে নিল। পরবর্তীতে পড়ে যাওয়ার সময় জাঙ্কুক তাকে ধরে ফেলে। ছাড়ুন, আমাকে বিয়ে না করে ধরবেন না। জাঙ্কুক টের কপাল আলতো করে চুমু দিয়ে বলল, কদিন আগে না বিয়ে করলে, আবারও বিয়ে করবে? তে ক্রমাগত মাথা নেড়ে সম্মতি প্রকাশ করলো। বিয়ে হয়ে গেল তাহলে চুমু খাবো। জাঙ্কুকের চোখ আপনা আপনি বড় হয়ে গেল। নেশার ঘরে এই মেয়ে কি বলছে আবল তাবল, বলেই ক্ষান্ত নয়। গাল ফুলিয়ে জাঙ্কুকের ঠোঁটের কাছে আঙুল নিয়ে রীতিমতো খোঁচাচ্ছে। জাঙ্কুক বুঝতে পারলো পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটাতেও দ্বিধাবোধ করবে না। সে আর দেরি না করে কোলে করে তেকে খাটে বসিয়ে দিল। বসিয়ে শাসনের সুরে বলল,
এই পা যেন মাটিতে না পড়ে। আমি যাব আর আসবো, ঠিক আছে? জাঙ্কুক দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। তেও বাথরুমের মতো বসে রইল। 5 মিনিট পর জাঙ্কুক নিজেই কড়া করে লেবুর শরবত নিয়ে এলো। ঘরে ঢুকতে দেখতে পেল রুমে অন্ধকার রাজত্ব করছে। দুবার ডেকে ডেকে কোনো সাড়া শব্দ পেল না। বিলম্ব না করে দ্রুত লাইট জ্বালাতে থ হয়ে গেল। হাতে ধরে রাখা গ্লাসটির বাঁধন আরো শক্ত হয়ে এলো। অনুভব করলো গলাটাও মুহূর্তেই শুকিয়ে এসেছে। তৃষ্ণার্ত হয়ে এলো কণ্ঠনালী। যুগ যুগে তৃষ্ণা জেগে উঠল। কতকালে যেন তৃষ্ণার দিশে। শুধুমাত্র কালো রঙের একটা শার্ট পরে কাবাটের সামনে দাঁড়িয়ে আছে। এতে পায়ের নিচে পড়ে আছে বেশ কয়েকটা জামা কাপড়। জাঙ্কুকের পায়ের শব্দে ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালো। এদিকে জাঙ্কুক ঠায় দাঁড়িয়ে প্রেয়সীর আবেদনময়ী চিত্রে রক্তকণিকায় যেন শিহরণ জেগে যাচ্ছে। হৃদস্পন্দনের গতি বেড়ে যাচ্ছে সময়ের গতি দ্বিগুণ হারে। হাতে থাকা লেবুর রসের গ্লাসটা শক্ত করে চেপে ধরল সে। তার অনুভূতিতে বৈধ, তবুও কেন বেড়া জালে আটকে পড়েছে তারা? বিবেকের জন্য জাঙ্কুক দেখে চায় তার সম্মতি দিয়ে, তার সন্ধানে। তে তাকে ভালোবাসে, তাতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই জাঙ্কুকের। কিন্তু আজ তাদের ভালোবাসার মাঝে শক্তভাবে দাঁড়িয়ে আছে অভিমানের দেয়াল। জাঙ্কুক ডোক গিলে কাপা পায়ে রুমে প্রবেশ করলো। হাতের গ্লাসটা বেডের পাশে টেবিলে রেখে নিচে ফেলে রাখা জামাগুলো উঠিয়ে চলে গেল তের কাছে। জাঙ্কুককে কাছে আসতে দেখে তের ঠোঁটে দেখা মিলল চওড়া হাসি। দেখেন তো আমার কেমন লাগছে, সুন্দর না? তের বুকের উপরের বোতামগুলো খোলা, যার ফলে বুকের ডান দিকে লাল এক তিল জ্বলজ্বল করছে। জাঙ্কুকের মেরুদণ্ড দিয়ে শীতল হাওয়া বয়ে গেল। তেকে খেয়াল করতে ক্রমশ বেসামাল হয়ে পড়ছে সে। কিন্তু তাকে যে অনুভূতি নিয়ন্ত্রণ করতেই হবে, আর কোনো ভুল বোঝার আশঙ্কা সে রাখতে চায় না। জাঙ্কুক লম্বা শ্বাস নিল। শুষ্ক ঠোঁটটা জিব্বা দিয়ে ভিজিয়ে চোখে মুখে কাঠিন্যতা ফুটিয়ে বলে, মোটেও ভালো লাগছে না। হাতে থাকা তের একটা জামা এগিয়ে দিয়ে পুনরায় বলল, নিজের জামা পরে এসো, এসব পচা জামা পরতে হয় না। তে ভ্রু দুটো কুচকে গাল ফুলিয়ে বলল, না, এটাই সুন্দর জামা, আমার সুন্দর লাগছে। তুমি আমায় হিংসে করছো তাই না? আমার জামা তোমার জামার থেকে বেশি সুন্দর। আচ্ছা যাও, আমি একটু পরে দিয়ে দিব তোমাকে। জাঙ্কুক নিজের অনুভূতি চেপে তের কাছে চলে এলো। এক হাত ধরে টেনে ধরতেই তে নিজের আরেক হাত তার উপরে রেখে পেছনে হেলে পড়ে। জাঙ্কুক পেছনে তাকালো। দাঁড়ান দাঁড়ান, আপনি না ঘুরছেন, আমার মাথাও ঘুরছে, ওই ছাদ ঘুরছে, আমার পা ঘুরছে, আমি কিভাবে হাঁটবো? আল্লাহ, আপনার হাত কতগুলো হয়ে গেছে, এতগুলো হাত আপনার। আল্লাহ, এখন আমি কি করব? কিছুই হবে না তোমার, ঠিক হয়ে যাবে। আসো আমার সাথে, জাদু করে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। তে বাথরুমের মতো চুপচাপ আসলো তার কাছে। জাঙ্কুক 2 বাহু ধরে বসিয়ে দিল তাকে বিছানায়। নিজেও বসে পড়ে তের সামনে। টেবিল থেকে গ্লাসটা নিয়ে তের দিকে এগিয়ে দেয়। এইটা পুরোটা শেষ করো, দেখবে সবগুলো বন্ধ হয়ে যাবে। তে 2 হাত দিয়ে গ্লাস ধরে। লেবুর রসটা খানিকটা মুখে দিতে চোখ মুখ কুচকে গ্লাসটা টুক করে ফেলে দেয়। জাঙ্কুক চমকে উঠে গ্লাসের দিকে তাকিয়ে তের দিকে তাকায়। ফুস করে নিঃশ্বাস বেরিয়ে আসে তার। নিজের কপালে পড়ে থাকা এলোমেলো চুলগুলো আঙুল দিয়ে পেছনে ঠেলে দিতেই তে শার্টের কলারটা কাঁধের দিকে নামিয়ে বলে উঠে, আমার গরম লাগছে। কথায় বলে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। তের আগের রূপ কি কম ছিল যে এখন সে আবার এমন রূপ দেখাচ্ছে? কাঁধের কাপড় ছড়িয়ে ফেলতে সেখানে অবস্থিত ছোট কালো তিল আবার নজরে পড়ল। জাঙ্কুক শীতল চোখে চেয়ে রইল। আগুনের পাশে মোম রাখলে মোম গলবেই। জাঙ্কুকের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হলো না। শুষ্ক এক ঢোক গিলে ঝুঁকে গেল তের দিকে। এক হাত দিয়ে তের কোমর চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। অপর হাত গুজে দিল গাড়ের চুলের মাঝে। বুকের পাশে লাল তিলটাই মুখ ডুবিয়ে দিল। তের সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। তের অপচেতন মন উষ্ণতায় জাঙ্কুকের জামা আঁকড়ে ধরল। জাঙ্কুকের স্পর্শ ধীরে ধীরে গভীর হতে লাগলো। বুকের তিল থেকে কাঁধের তিলের দীর্ঘ সময় চুমু দিয়ে গলা দিয়ে উঠে এলো অধরে। বিপরীত শক্তির আকর্ষণের মতো জাঙ্কুকের অধর জোড়া তের অধরের দিকে এগিয়ে যেতে চাইছে। জাঙ্কুকের মাঝে আর নিয়ন্ত্রণের শক্তি অবশিষ্ট নেই। নিজের সাথে যুদ্ধে হেরে সায় দিতে চলল তের অবচেতন প্রেমের ডাকে। তের ঠোঁটে ঠোঁট ডুবাতেই জাঙ্কুকের অনুভব করলো তের হাত জোড়ার বাঁধন শক্ত হয়ে এসেছে। হৃদযন্ত্র যেন লাফিয়ে বেরিয়ে আসতে চাইল। মস্তিষ্ক হয়ে এলো শূন্য। প্রায় মিনিট খানেক যেতে জাঙ্কুক হঠাৎ খেয়াল করলো তের গাল বেয়ে গড়িয়ে যাচ্ছে পানি। জাঙ্কুকের ধ্যান ভাঙলো। নিজের কর্মে ভীষণ রাগ হলো নিজের উপর। তের থেকে সরে গিয়ে ব্যাকুল কণ্ঠে 2 গাল ধরে বলে উঠল, আই এম সরি তে, আমি ভীষণ সরি। আবার কষ্ট পেলে আমার জন্য? তেকে ছেড়ে উঠে দাঁড়ালো। নিজের ব্যথায় রেগে টেবিলের পায়ে সজোরে আঘাত করতে টেবিলের ল্যাম্পটা পড়ে মুহূর্তে চুরমার হয়ে গেল। অপরাধ বোধে চারপাশ চেপে ধরেছে তাকে।
এখানে আর থাকা চলবে না। রেগে রুম থেকে বের হতে যাবে তখনই তের কান্নার শব্দে থেমে যায় সে। অস্থির হয়ে পেছনে ঘুরতে তে দৌড়ে এসে জড়িয়ে ধরে তাকে। জাঙ্কুক তের এমন কাণ্ডে জমে যায়। আবার আবার আমাকে ছেড়ে চলে যাচ্ছেন আপনি? যাবেন না প্লিজ, আমার খুব কষ্ট হয়, বুকের ভেতর ব্যথা করে। 7 বছর আগে যখন আপনি আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন, জানেন আমি খুব কেঁদেছিলাম। আপনি আমায় ভালোবাসেননি। আমায় কেন ভালোবাসেননি জাঙ্কুক? কেন বলেছিলেন আমায় ভালোবাসেন না? জানেন আমি সেই দিন থেকে কতদিন আকাশ দেখতে পারিনি। জাঙ্কুকের বুকে চিনচিন ব্যথা করে উঠল। তের এই কান্না আবেগের নয়, আহ্লাদের নয়, বরং এই কান্না তার না বলা কষ্টগুলোর, চেপে রাখা অভিমানগুলোর, দীর্ঘ সময় অপেক্ষা করার তীব্র যন্ত্রণার। তখনই মস্তিষ্কে উদয় হলো তের বলা শেষ কথায়, কেন আকাশ দেখতে পারেনি। জাঙ্কুক আরেকটু এগিয়ে গিয়ে বসলো। তের গাল দুটো আলতো করে ধরতেই অদ্ভুতভাবে তের কান্নার বেগ আরো বাড়লো। জাঙ্কুকের কেন যেন মনে হচ্ছে তের ভেতরটা জ্যাম হয়ে আছে। সে চাইছে হালকা হতে কিন্তু পারছে না। জাঙ্কুক তের কপালে গভীর চুম্বন দিতে তে জড়িয়ে ধরলো জাঙ্কুককে। জাঙ্কুকের গেঞ্জিটার এক পাশ ইতিমধ্যেই ভিজে উঠেছে। মাথায় আলতো করে হাত রেখে বুক থেকে মাথা উঠিয়ে দিল। একটু সরে বসলো। এরপর তের হাতে 2 বাহু ধরে নিচের কোলে মাথা রেখে শুইয়ে দেয়। তেও বাধ্য মেয়ের মতো জাঙ্কুককে অনুসরণ করে। সোফাটায় পা মেলানো যাচ্ছে না, তাই মুড়িয়ে শুয়ে রইল তে। জাঙ্কুক আলতো করে তের চুলে বিলি কেটে দিচ্ছে। তার ফাঁকে ফাঁকে তেকে কোমল ভাবে ডাকে। তে সোজা হয়ে শুয়ে জাঙ্কুকের দিকে ট্যাপ ট্যাপ করে তাকায়। জাঙ্কুক পুনরায় তের চুলের মাঝে চুমে দিয়ে প্রশ্ন করে, আমি তোমার সেদিন খুব কষ্ট দিয়েছিলাম তাই না? হ্যাঁ খুব। জানেন আপনি যখন সেদিন আমাকে বটগাছটার নিচে আসতে বলেছিলেন, তখন আমি ভেবেছিলাম অবশেষে আপনি আমায় বলবেন আমায় ভালোবাসেন। তার আগের দিন রাতটায় আমি নির্ঘুম কাটিয়েছিলাম। উত্তেজনা আমি চোখের পাতা এক করতে পারিনি। মনে হচ্ছিল ঘড়ির কাঁটা কেউ ধীর করে দিয়েছে। ভোরের দিকে ঘুমিয়ে গিয়ে যখন উঠে দেখলাম দেরি হয়ে গিয়েছে, তখন ঝড়ের বেগে রেডি হয়ে স্কুলে চলে গিয়েছিলাম। ক্লাসগুলো অসহ্য লাগছিল। আপনাকে দেখার, কথা বলার, এতদিনে না বলা প্রেমের বাক্য মুহূর্তের জন্য ব্যাকুল হয়ে উঠেছিলাম। আচ্ছা আপনার মনে পড়ে আমাদের প্রথম দেখা? জাঙ্কুক মুচকে হাসলো। ও দিনটা তো সে কোনোদিনও ভুলতে পারবে না। জাঙ্কুক ও তে একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল, স্কুল ও কলেজ একই সাথে। তে তখন 8ম শ্রেণীর ছাত্রী, জাঙ্কুক তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। একই প্রতিষ্ঠানে হলো কাকতালীয়ভাবে ওদের কখনো দেখা হয়নি। জাঙ্কুক কলেজে উঠে সে প্রতিষ্ঠানে ভর্তি হয়। ভালো ছাত্র হওয়ার দরুন শিক্ষকদের প্রিয় হতে খুব বেশি সময় লাগেনি তার। তে ছিল স্কুলের একজন প্রতিভাবান উপস্থাপক। নতুন এমপির অভ্যর্থনার অনুষ্ঠানের দায়িত্ব জাঙ্কুককে দেওয়ায় তার মনে প্রতিহিংসার জন্ম নেয়। জাঙ্কুকের সফল উপস্থাপনা এবং প্রশংসা শুনে তে তাকে দেখার জন্য আগ্রহী হয়ে ওঠে। ভবন আলাদা হওয়ায় জাঙ্কুককে খুঁজে বের করা তের নিকট একটু কষ্টেরই ছিল। কিন্তু হঠাৎ একদিন কলেজ ভবনের বারান্দা দিয়ে হাঁটছিল তে আর জিমিন। তখনই পেছন থেকে কেউ ডেকে উঠলো, এই কোকড়াচুল, স্কুল ড্রেস। তে পেছন ফিরল। স্কুল ড্রেসে আপাতত এখানে তারা দুজন ছাড়া আর কেউ নেই। কিন্তু কোকড়াচুল, এ আবার কেমন ডাক? তাদের সামনে বেশ লম্বা সুদর্শন এক ছেলে দাঁড়ানো, কলেজের ইউনিফর্ম পরা। চোখের সরু দৃষ্টিতে কিশোরী মনে বেঁধে গেল। কোন ক্লাসের স্টুডেন্ট? কলেজের বড় ভাই দেখিতে নম্রতার সহিত উত্তর দিল, 8। কলেজ ভবনে স্কুলের ছাত্রী হয়ে এরকম ভূতের মতো ঘুরছো কেন? ক্লাস নেই? না ভাইয়া, টিফিনের বিরতি চলছে। কাউকে খুঁজতে এসেছো? তে একবার জিমিনের দিকে তাকালো। জিমিন বরাবরই ভীতু প্রকৃতির। মাথা দিয়ে বারণ করার পরও তে ওর দিকে ঠোঁট পাকিয়ে এসে সামনে ছেলেটাকে বলে, জি ভাইয়া, 3য় বর্ষের জাঙ্কুক নামে একজন ভাইয়াকে খুঁজতে এসেছি। তের উত্তরে ছেলেটির কপালে ভাঁজ পড়লো। জাঙ্কুককে চিনো কিভাবে? কে হয় তোমার? আমার মামাতো ভাই হয়, আবার বয়ফ্রেন্ডও। আপনি কি একটু বলতে পারবেন ওনার শাখাটা কোন দিকে? তের উত্তর শুনে ছেলেটির মাথায় যেন বাজ ভেঙে পড়লো। তেকে সরু চোখে পা থেকে মাথা অবধি দেখে নেয়। এরপর ভাবলেশীন ভাবে বলে, কিন্তু আমার তো কোনো ফুফাতো বোন এখানে পড়ে না। আর আমার যে একটা প্রেমিকা আছে সেটাও তো আমি জানি না। তের চোখ অবাগে গোলগাল হয়ে গেল। তার সামনে দাঁড়ানো ছেলেটি জাঙ্কুক। জিমিন ভয়ে তের হাত ছেড়ে পেছন ঘুরে এগিয়ে গেল। তে পড়ে গেল মহা ঝামেলায়। ছোট্ট মস্তিষ্ক কিভাবে দুষ্টুমি করতে হয় জানলেও ধরা খেলে সামলাতে হয় কিভাবে তা জানে না। তবুও চেষ্টা করতে জোর করে হেসে বলল, আরে না না, আপনার কথা বলিনি, আরেকটা জাঙ্কুক আছে। নেই, 2য় বর্ষে আমি ছাড়া আর কোনো জাঙ্কুক নেই। ভয়ে তের হাত পা কাঁপতে লাগলো। জাঙ্কুক যদি তাকে ধরে নিয়ে যায় শিক্ষকদের কাছে তাহলে কি হবে?
আমতা আমতা করতেই হঠাৎ জাংকুক ঝুঁকে গেল। তেও ভয়ে পিছিয়ে গেল। জাংকুককে অনুসরণ করে নিচে তাকাতেই দেখলো জাংকুক কিছু একটা কুড়িয়ে নিল। ফ্লোর থেকে তার ব্রেসলেটটি কুড়িয়ে নিয়ে জাংকুক তেকে সেটা ফিরিয়ে দেয়। এটা তেরই। তে দ্রুত ব্রেসলেটটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সিঁড়ির কাছে এসে পেছনে ফিরে দেখতে পায় যে জাংকুক হাসছে। জাংকুকের সেই হাসিতে মনে এক নতুন অদ্ভুত অনুভূতির জন্ম দেয়, যা তার কিশোরী মনে বসন্তের প্রথম কুড়ির মতো অঙ্কুরিত হয়। জাংকুকের সাথে প্রথম সাক্ষাতের পর তের মন চঞ্চল হয়ে ওঠে। সে প্রতিদিন স্কুলে জাংকুকের আগে এসে সদর দরজার দিকে লুকিয়ে বসে থাকতো, শুধু তাকে একবার দেখার জন্য। সরাসরি জাংকুকের সামনে যাওয়ার সাহস তার ছিল না, কারণ সে জাংকুকের চোখের তীক্ষ্ণ দৃষ্টিকে ভয় পেত। সে জাংকুককে দেখলে বিকল্প রাস্তা ধরে চলে যেত, ভাব মুখ ঘুরিয়ে নিত। বিতর্ক প্রতিযোগিতার খুব ভক্ত ছিল। আন্তঃপ্রাতিষ্ঠানিক বিতর্কের চূড়ান্ত পর্যায়ে তার দলের প্রতিপক্ষ হিসেবে জাংকুকের দল নির্বাচিত হয়। জাংকুকের উপস্থিতিতে তের আত্মবিশ্বাস একদমই কমে যায়। সে তার প্রস্তুতি ভুলে যায় এবং বিতর্ক প্রতিযোগিতায় ঠিকমতো অংশগ্রহণ করতে পারে না। যদিও তার দল দ্বিতীয় সেরা হয়, কিন্তু জাংকুকের দলের কাছে তারা হেরে যায়। বিতর্ক প্রতিযোগিতার কিছুদিন পরে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় তে নির্বাচিত হয়, যা তার জন্য অবিশ্বাস্য ছিল। অনুশীলন কক্ষে গিয়ে তে আবার চমকে যায়, কারণ জাংকুক সেখানে উপস্থিত ছিল এবং তাকে দলের নেতা নির্বাচন করা হয়। এই পরিস্থিতি থেকে পালাতে চাইলেও প্রতিষ্ঠানের মান সম্মানের কথা ভেবে সে সেখানেই থেকে যায়। চূড়ান্ত বাছাইয়ের দিনে তের ভুলের কারণে তার দায়িত্ব জাংকুকের কাছে অর্পণ করা হয়। জাংকুকের সামনে বারবার হেনস্থা হওয়ার পরেও তের তার প্রতি তীব্র আকর্ষণ বাড়তে থাকে। যদিও সে জাংকুকের জন্য পড়াশোনায় মনোযোগ হারাচ্ছে বলে রাগ করে আর নিজেকে বোঝায় যে সে জাংকুকের প্রতি আর মনোযোগ দিবে না, কিন্তু সে ব্যর্থ হয়। তার মনোযোগ বারবার জাংকুকের দিকে ছুটে যায়। জাংকুকের কথা বলার ভঙ্গি, তার চুল, এমনকি তার পোশাকও তেকে মুগ্ধ করে। তের মনে জাংকুককে নিয়ে এক ধরনের অধিকার বোধ জন্ম নেয়। সে অন্য কারো হয়ে যাবে এমন কল্পনা করলেই তের হিংসা হয়। একদিন জাংকুক বিতর্কের অনুশীলনের সময় তেকে তার মনোযোগের অভাবের জন্য শিক্ষক ও তার সহপাঠীদের সামনে বকা দেয়। এতে করে তের রাগে এবং অপমানে পুষতে থাকে। তার মনে ছিল যেন জাংকুক ইচ্ছাকৃতভাবে তাকে হেনস্থা করছে। নিজের অপমানের প্রতিশোধ নিতে তে ক্লাস বোর্ডে জাংকুকের একটি বৃদ্ধপাত্তক ছবি আঁকে এবং সাথে লিখে দেয়, জাংকুক দ্য গ্রেট খারুজগন্ডার ইম্পোর্টেড ফ্রম উগান্ডা। জাংকুক তার ক্লাসে প্রবেশ করে এটা দেখে ভীষণ রেগে যায়। লজ্জায় রাগ এসে বোর্ড মুছে বেরিয়ে আসে ক্লাস থেকে। বারান্দায় গিয়ে দেখতে পায় যে তে তার বান্ধবীদের সাথে হাসি তামাশা করছে। তেকে হাসতে দেখে জাংকুকের রাগ মুহূর্তে পানি হয়ে যায়। তের কোমর ছুঁই ছুঁই ঝুটি করা চুলগুলো হালকা এলোমেলো হলেও সেদিকে তার খেয়াল নেই। সূর্যের তীর্যক আলো গাছের পাতার ফাঁকে তার উপরেই পড়েছে। জাংকুকের মনে হলো তার সামনে এ বুঝি কোনো পুতুল, প্রচন্ড ভিড়ের মাঝে স্পষ্ট আলোতে থাকা জীবন্ত কোনো পুতুল। জাংকুকের হৃদযন্ত্রটা দ্রুত গতিতে চলতে শুরু করে আর তার প্রতি দুব্বুকে শুনতে পেল সূর্যরানী। জাংকুকের মোহ ভেঙে গেল তের চিল্লানোতে। তের পাশে থাকা সাথীকে ধরতে গিয়ে উঠে দাঁড়িয়েছিল তে। দৌড়ে ধরতে যেতেই হুট করে আছড়ে পড়ে গেছে সে। জাংকুক প্রথমে সহানুভূতি দেখালো, পরে অট্টহাসিতে ফেটে পড়ে। তের পায়ের নিচে তার পকেট থেকে পড়া মার্কার কলম দেখে জাংকুক আরো হাসে। জাংকুক একটা টিস্যুতে ধর্মের কল বাতাসে নড়ে লিখে তের দিকে ছুঁড়ে মারে। তে তা পড়ে বুঝতে পারে জাংকুক তার দুষ্টমি ধরে ফেলেছে। 2 বছর পেরিয়ে গেছে। জাংকুক উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েছে। অন্যদিকে তে 10ম শ্রেণীতে উঠেছে। তার কিশোরী বয়সের অনুভূতিগুলো এখন পরিপক্ক রূপ নিয়েছে। তের মনে জাংকুক গভীরভাবে শিকড় কেড়েছে। কোনো এক সূত্রে সে জানতে পারে জাংকুকের আশেপাশে অনেক মেয়ে থাকে। জাংকুককে হারানোর ভয় জন্মে নেয় তখন তের মনে। যদিও জাংকুক তেকে সরাসরি ভালোবাসার কথা বলেনি, তে তার চোখের ইশারায় প্রেম দেখেছে। জাংকুক সবসময় নীরবে তের খেয়াল রেখেছে আর অন্য ছেলেদের থেকে তাকে দূরে সরিয়ে দিয়েছে। একদিন ঝালমুড়ি খেতে গিয়ে তে হঠাৎ একটি রেস্টুরেন্টের সামনে জাংকুককে অন্য একটি মেয়ের সাথে হাসি মুখে কথা বলতে দেখে। এতে তের মনে হারানোর ভয় আরো তীব্র হয়। সে দ্রুত জাংকুকের কাছে যায় এবং তার সাথে দেখা করতে চায়। জাংকুক তেকে দেখে প্রথমে চমকে যায়, কিন্তু তার মুখে হাসি ফোটে। সে তেকে পরের দিন একটি সারপ্রাইজের জন্য কলেজের বট গাছের নিচে দেখা করতে বলে। তে ভাবে জাংকুক হয়তো তার ভালোবাসার কথা প্রকাশ করবে সেখানে। অত্যাধিক চিন্তায় কৌতূহলে তের রাত পার হলো। সকাল হতেই দ্রুত বেরিয়ে যেতে চাইল স্কুলের উদ্দেশ্যে। জুতা পরতে পরতে হঠাৎ শুনতে পেল তার বাবার কণ্ঠ। তে ধীরে ধীরে চলাচল করো, সময় এখনো আছে, তাড়াহুড়ো করবে না কিছুতে, আগেই বলেছি। তে সোজা হয়ে দাঁড়ালো বাবার সামনে। নামজন মেয়ের সামনে এসে মাথায় হাত বুলিয়ে নরম স্বরে বললেন,
শোনো, সবকিছুরই একটা নির্দিষ্ট সময় থাকে। সময়ের আগে কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকলে জিনিসটা তোমার জন্য ভালো হয় না, তাই অপেক্ষা করো। আর ধীরে ধীরে সাবধানে স্কুলে যাবে, তাড়াহুড়ো করবে না। নামজুন মেয়েকে বুঝিয়ে উপরে সিঁড়ি বেয়ে উঠে গেলেন। আর তে তার বাবার কথার ভিত্তি না বুঝে ঘন ঘন দুটো ফলক ফেলে এগিয়ে গেল স্কুলের উদ্দেশ্যে। প্রায় 20 মিনিট বট গাছের নিচে অপেক্ষা করার পর দেখা মিলল জাংকুকের। তে ধারণা ছিল জাংকুক আজ তাকে মনের অব্যক্ত কথাগুলো বলবে। এতদিনের লুকিয়ে রাখা অনুভূতিগুলো বুঝি আজ নাম পাবে। আজ বুঝি তের সকল চিন্তা এবং ভয় দূর হবে। জাংকুক কাছে আসতে তার ফ্যাকাশে মুখটা দেখে তের ভেতরে কোথাও একটু করে ভয়ের দানা বাঁধলো। তবুও নিজেকে ঠিক রেখে মুচকি হেসে বলল, আপনার আসতে এত দেরি হলো যে? জাংকুক তের দিকে তাকালো। মেয়েটার চোখে মুখের উৎসাহ দেখে জাংকুকের ভেতরের ঝড় আরো তীব্র আকার ধারণ করেছে। তে যে আশায় আজ তার সামনে দাঁড়িয়ে আছে, সে আশা, সেই উচ্ছ্বাস এখনই ভেঙে চুরমার হয়ে যাবে। কেমন করে দেখবে সে মুখটা? তে জাংকুকের দিকে কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। শান্তভাবে তের মুখের দিকে তাকিয়ে জাংকুক বলল, আজকের পর থেকে আমাদের আর দেখা হচ্ছে না। কবে দেখা হবে সেটাও বলতে পারছি না। হয়তো 2 বছর, 3 বছর, আবার 5 বছর হতে পারে। জাংকুকের কথা কানে পৌঁছাতে তে থমকে গেল। বরফের মতো যেন জমে গেল প্রতিটা রক্তকণিকা। কেন? কোথায় যাবেন আপনি? গন্তব্যে। কিন্তু তাই বলে দেখা হবে না কেন? আর আর আপনি না কি বলবেন যেন? এটাই। এতদিন ক্যারিয়ার গঠনের ধাপ হিসেবে পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। এখন সরাসরি ক্যারিয়ার গঠন করতে হবে। সুযোগ এসেছে, কাজে লাগাতে হবে। আপনার ক্যারিয়ারের সাথে আমার সম্পর্ক কি? এখানে আর থাকছি না, দেখা হবে কি করে? দেখা করতে আসবেন না? না, দরকার দেখছি না কোনো। এতদিন চেনা পরিচয় ছিল, তাই শুধু যাওয়ার আগে জানাতে চেয়েছিলাম। শুধু চেনা পরিচয়? এছাড়া আর কোনো সম্পর্ক আছে বলে তো আমার মনে হয় না। জাংকুকের প্রতিটি কথার উত্তরে তে নতুন জাংকুককে খুঁজে পাচ্ছে। বিশেষ কেউ নয়? যেমন? তে জাংকুকের দিকে তাকালো। জাংকুকের দৃষ্টি এখনো অন্যত্র। তে নিজের দৃষ্টি জাংকুকের মাঝে স্থির রেখে জিজ্ঞেস করলো, আপনি আমায় ভালোবাসেন না? জাংকুক যেন চমকে উঠলো। তে এভাবে সোজা সাপটা এ প্রশ্ন করবে তা হয়তো ভাবেনি সে। তের দিকে তাকালো, সে দৃষ্টি স্থির রাখতে পারে না। মুখ ফিরিয়ে সোজা হয়ে দাঁড়ায়। তের কান্না পাচ্ছে। কাল বৈশাখী ঝড়ের মতো গর্জে উঠতে চাইছে। কান্নার দম ভারী হয়ে আসছে। ঠোঁট চেপে কোনো রকমে কান্না ধরে রেখেছে সে। এক পর্যায়ে নিজেকে ধাতস্থ করলো সে। লম্বা একটা নিঃশ্বাস নিল। তবু অভ্যন্তরের হাসপাস কমছে না। স্কুলে থাকতে ছোট বড় সকল সমস্যার সমাধান আপনি নিয়ে আসতেন, আলাদিনের জাদুর জিনের মতো। বাহানা হলেও আপনার উপস্থিতি কোনো না কোনো ভাবে যৌক্তিক বুঝিয়ে দিতেন। আমাকে পছন্দ করে এমন কাউকে আমার কাছেও ঘেঁষতে দেননি। কলেজে কোনো ভাইয়া আমাকে বোন ছাড়া অন্য কিছু ডাকতো না। এখনো তা অন্যথা হয়নি। প্রাইভেট থেকে ফেরার সময় রিক্সার কখনো অভাব দেখিনি। চায়ের দোকানের সামনে 2 দিন দুটো ছেলেকে তাকিয়ে থাকতে দেখেছিলাম। 3য় দিন তাদেরকে আর দেখিনি। রাস্তায় বখাটেদের পাল্লায় পড়েছিলাম, মনে আছে? আপনি বন্ধুদের সাথে কথা বলতে বলতে আসছিলেন। কিছুদিন আগের ঘটনাই তো। ওরা যখন আমার পিছু নিচ্ছিল আপনার হাতে তখন ফোন। যেন কোনো কিছুই হয়নি। ভীষণ রাগ উঠেছিল জানেন। আপনার বন্ধু এগিয়ে এসে আমাকে সাথে করে এগিয়ে দিল, তবু আপনি এলেন না। তখন একটা খারাপ লাগা কাজ করলো। পরের দিন শুনলাম ওদেরকে নাকি পুলিশ ধরে নিয়ে গেছে ইপটিজিং এর মামলায়। আপনার প্রতিটি কাজ ছিল খুবই নীরবে। মানুষ যতটা না করে তার থেকে বেশি বলে বেড়ায়, কিন্তু আপনাকে দেখেছি তার উল্টোটা করতে। সকল কাজই কি এমনি এমনি ছিল? দয়া করে বলবেন না আপনি এর কোনোটার সাথেই জড়িত না। এমন আরো কত শত উদাহরণ রয়েছে, সেগুলো না হয় নাই বললাম। ছোটদের প্রতি বড়দের কর্তব্যকে যদি তোমার ভালোবাসা মনে হয়, তাহলে ভুলটা এখানে তোমার ভাবনায়। তোমার জায়গায় অন্য যে কোনো মেয়ে থাকলে আমি ওগুলোই করতাম। অন্য যে কোনো মেয়ে? হ্যাঁ। তে নিস্তব্ধ হয়ে রইল। ফ্যালফ্যাল করে কেবল জাংকুকের দিকে তাকিয়ে রইল। তার দেখে আসা জাংকুক আর আজ সামনে থাকা জাংকুকের মাঝে কত পার্থক্য। একদিনে এই মানুষ এত পরিবর্তন হতে পারে, এটা আদৌ সম্ভব নাকি সত্যি তার ভাবনাই মিথ্যা? জাংকুক এর দিকে তাকাচ্ছে না। বুলেটের মতো তীক্ষ্ণ কথাগুলো অবলীলায় বলে যাচ্ছে দৃষ্টি সামনে রেখে। তে শুকনো গলায় ঢোক গিলে কণ্ঠ শান্ত হয়ে আসছে। চারপাশটায় কেমন যেন নির্জীব লাগছে। নিজের ভেতরের উত্তাল ঝড়টাও থেমে আসছে হঠাৎ। তে বুঝতে পারলো ঝড় আসার পূর্ব লক্ষণ। কাল বৈশাখী থেমে হয়তো ঘূর্ণিঝড়ের সূত্রপাত হচ্ছে। সে যাই হোক, এখন না হোক। নরম মনটা যেটুকু গলে এদিক ওদিক ছড়িয়ে পড়েছে সেটুকু বুঝিয়ে জাংকুকের চোখের আড়াল হতে পারলেই শান্তি। ভবিষ্যতের জন্য আপনাকে অগ্রিম শুভকামনা।
আপনার আমার পথ মানে আমাদের চেনা পরিচয় সফর আজ এই মুহূর্তে শেষ হলো। আল্লাহ হাফেজ। তে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। জাঙ্কুককে পিছু ফিরতে দেখে মূলত দ্রুত স্থান ত্যাগ করেছে সে। জাঙ্কুকের মুখোমুখি আর হতে চায় না সে। একটাবারের জন্য পিছন ফিরেও দেখেনি। দেখলে হয়তো জানতো তার বিপরীতে থাকা মানুষটার ব্যথা কাতুরে মুখ, রক্তিম চোখ জোড়া, ভেতর থেকে ভাঙা পরিপাটি বিবর্ণ শরীরটা। ঘড়ির কাঁটার শব্দে চমকে উঠে জাঙ্কুক। ঘুম লেগে আসা চোখ জোড়া দেয়াল ঘড়ির দিকে তাকাতেই বুঝতে পারলো রাতের শেষ প্রহর। তে এখনো তার পায়ের কাছে ঘাপটি মেরে ঘুমিয়ে আছে। অগোছালো হয়ে আসা কয়েকটা চুল সযত্নে কানের পিঠে গুজে দিল। সাবধানে কোলে তুলে নিল তের ঘুম কাতুরে শরীরটা। বিছানায় শুইয়ে দিয়ে চাদরটা টেনে দিল বুক পর্যন্ত। পাশে নিজের জায়গাটায় শুয়ে পড়ে সে। পাশে ফিরে তেকে দেখে নেয় সে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তের প্রমত্ত মুখটা ছবির মতো জাঙ্কুকের চোখে পুনরাবৃত্তি হচ্ছে। সেসব দৃশ্যতে সজ্ঞানে থাকলে জীবনও করতো না। তের কপালে গভীর চুমু দিয়ে তেকে জড়িয়ে নেয় নিজের সাথে জাঙ্কুক। ঘাড়ে মুখ গুজে চোখ বন্ধ করে নেয়। মত্ত হওয়া বোর এতটুকু ফয়দা উঠানোই যায়। ভোরে নিজেকে জাঙ্কুকের বুকে আবিষ্কার করে বেশ অবাক হইতে। মাথাটাও ভার হয়েছিল। গতকালকের নেশা করা তো মনে আছে তার, কিন্তু তার পরের ঘটনা মাথা ঢুকেও মনে করতে পারেনি। জাঙ্কুকের সাথে এক ফসলা ঝগড়া করেও কোনো সুবিধা করে উঠতে পারেনি সে। মানুষটা বরাবরের মতোই নীরব ছিল। সারা দুনিয়ার মানুষ যার রাগ সম্পর্কে অবগত, সেই মানুষটার সাথে এক বিছানায় থেকেও রাগটা দেখতে পেল না। তে কিছুতেই জাঙ্কুককে রাগাতে পারে না। আজকেও তার ব্যতিক্রম হয়নি। সকাল গড়িয়ে দুপুর হয়ে গিয়েছে। তে, জিমিন ও জেহব একজোড়ে পরীক্ষার ভবন থেকে সবেমাত্র পরীক্ষা দিয়ে বেরিয়েছে। হল থেকে বেরিয়ে ফোনটা ব্যাগ থেকে বের করতে দেখলো যে ইতিমধ্যে ফোন বাজছে। স্ক্রিনে জাঙ্কুকের নামটা দেখে ভ্রু কুঁচকে এলো। 7-5 ভাবতে ভাবতেই ফোনটা কেটে গেল। 23টা মিসড কল দেখে তে অবাক হয়ে যায়। এতগুলো কল! গত 20 মিনিট যাবৎ লাগাতার কল করেছে। পরীক্ষার হলে থাকায় মিউট করে রেখেছিল। দুশ্চিন্তায় তে দ্রুত কল ব্যাক করতে গিয়েই দেখলো যে পুনরায় কল এসেছে। তে বিলম্ব না করে সাথে সাথে দৌড়তেই অপর প্রান্ত থেকে ভেসে এলো জাঙ্কুকের বিচলিত কণ্ঠস্বর। তুমি কোথায় তে? কতবার ফোন করেছি, ধরছো না কেন? পরীক্ষা দিচ্ছিলাম, ফোন মিউট করে রেখেছিলাম, মাত্রই বের হয়েছি। আচ্ছা শোনো, এক্ষুনি সোজা বাসায় যাবে তুমি। ডানে বামে না তাকিয়ে থেমে সোজা বাসায় যাবে। আর আজকে সারাদিন বাসার গেটের বাইরে এক পাও ফেলবে না, মনে থাকবে? আমার অনুপস্থিতিতে নিজের খেয়াল রাখবে। তে কিছু বলতে যাবে, তার আগে টুট টুট শব্দে ফোনটা কেটে গেল। তেকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন রাখায় তের রাগ হলো ভীষণ। কথার মাঝে গাড়ির শব্দ শুনেছে তে, তার মানে জাঙ্কুক গাড়িতে। কোথায় যাচ্ছে এবং কেন তাকে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে এসব কিছু না বলে হুট করে ফোন কেটে দিল। কিন্তু বলেছে যেহেতু নিশ্চয়ই কোনো কারণ আছে। তে ফোনটা রেখে জেহবকে বিদায় জানিয়ে জিমিনকে নিয়ে এগিয়ে যেতেই ন্যান্সি চলে আসে সামনে। মেয়েটা হাঁপাচ্ছে, কোমরে 2 হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। হয়তো খুব দ্রুত ছুটে এসেছে। ন্যান্সির হাঁপানো দেখে তে আর জিমিন দুজনে উৎসুক হয়ে তাকায়। ন্যান্সি ওদের দৃষ্টি বুঝতে পেরে নিজেকে ধাতস্থ হয়ে হাসি মুখে বলে, দোস্ত, দারুণ অফার পেয়েছি। আজকে বিকেলে একটা জায়গা অনেক বড় অনুষ্ঠান হবে, সেখানে রিপোর্টার হিসেবে ডিপার্টমেন্ট থেকে 3 জনকে পাঠাবে। আমাদের এই সুযোগ লুফে নেওয়া উচিত। জীবনে প্রথম ফিল্ডে কাজ করার সুযোগ। সে ইয়েস প্লিজ। কানে কালো রঙের ব্লুটুথ লাগিয়ে ফোনটা হাতে নিল জাঙ্কুক। পায়ের উপর কয়েকটা ফাইল রাখা। সকাল থেকে এখানে সেখানে দৌড়ে কাগজগুলো সংগ্রহ করেছে। তবে তার মধ্যে থেকে সব থেকে গুরুত্বপূর্ণ হলো একটা পেন ড্রাইভ। একটা খামের ভেতর থেকে পেন ড্রাইভটা বের করে ভালো করে দেখে নিল। গন্তব্যে পৌঁছানোর পূর্বে সবকিছু ভালো মতো পুনরায় পরীক্ষা করে নিচ্ছে জাঙ্কুক। সবকিছু দেখে নেওয়া শেষে গুরুত্বপূর্ণ 1 নম্বরে ডায়াল করলো। 2 বার রিং হতেই ফোন রিসিভ হলো। ইজ এভরিথিং আন্ডার কন্ট্রোল? ইয়েস স্যার। এনিথিং ফিশি? নো স্যার, ওরা কেউই এখন পর্যন্ত কিছু আন্দাজ করেছে বলে মনে হচ্ছে না। আশা করছি আমাদের প্ল্যান মতোই সবকিছু হবে। ওকে, আমি সকল ডকুমেন্টস ও ভিডিও ক্লিপের কপি তোমাকে সেন্ড করছি। এরপরের কাজ তোমার, বি কেয়ারফুল। ইয়েস স্যার। ফোনটা কাটতে জাঙ্কুক পুনরায় ডায়াল লিস্টে যায়। তের অবস্থান জানা প্রয়োজন, কিন্তু 1-2 বার কল করার পর তেকে না পেয়ে কপালের মাঝে 2টো ভাঁজ পড়ে যায়। তে শুনবে তো তার কথা? ইউএম গাড়ি চালাতে চালাতে পাশ ফিরে জাঙ্কুকের দিকে তাকালো। কালো চশমার আড়ালে জাঙ্কুকের চোখ জোড়া দেখা দুঃসাধ্য। মিনিট 10-এর মাঝে জাঙ্কুক পৌঁছে গেল নির্দিষ্ট স্থানে। সাবধানে কিছুটা দূরত্ব বজায় রেখে গাড়িটা দাঁড় করিয়ে রেখেছে। জাঙ্কুক চোখের কালো চশমাটা খুলে জানালায় দিয়ে দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে স্টেজে অতি নম্রভাবে বসে থাকা মুখোশধারী শয়তান ওই হাজুনের দিকে।
ব্যবসায়িক পরিচয় পেরিয়ে এবার সে পা রাখতে চলেছে রাজনীতিতে। অবশ্য এর আন্দাজ জাঙ্কুকের পূর্বে ছিল। ওই হাজুন হলো ক্ষমতার লোভে পিপাসিত। ক্ষমতার জোরে উপরে ওঠার লোভ তার আদিমকাল থেকে। বরাবরই অসৎ উপায়ে উপরে উঠতে গিয়ে আষ্টে পড়েছেন। এখান থেকেও মুখ থুবড়ে পড়তে কতক্ষণ। জাঙ্কুক সময়ের অপেক্ষায় স্থির হয়ে আছে। ঠিক মনোনয়ন পাওয়ার ঘোষণার পূর্বেই সে খেলা শুরু করবে। জাঙ্কুকের ঠোঁটের কোণে ফুটে উঠল সূক্ষ্ম হাসি। হঠাৎ ফোনটা কেঁপে উঠল ওর। অপর হাতে থাকা ফোনটা তুলে দেখলো বিপরীত পাশের ব্যক্তিটি অধীর আগ্রহে বসে আছে তার ইশারার জন্য। এতদিনে তিল তিল করে জমানো এত সকল প্রমাণ, এত সকল চেষ্টার পর আজ তার এই একটা ইশারায় এই মজলিস ভেঙে ছাই হয়ে যেতে পারে। এত আনন্দ অনুষ্ঠান হয়ে যাবে গোপন তথ্যের ভান্ডার। হঠাৎ গুলির শব্দে মজলিসের মানুষ ভয়ে আতঙ্কে চিৎকার করে এদিক সেদিক ছোটাছুটি শুরু করে দেয়। ওই হাজুনের চোখে বিস্ময়। পরপর কয়েকটা গুলির আওয়াজ শোনা গেল, কিন্তু আশ্চর্যজনকভাবে কেউই আহত হয়নি। সবাই যখন প্রায় বেরিয়ে যাচ্ছিল, ভিড়ের মধ্যে থেকে জাঙ্কুক বেরিয়ে আসে, তার হাতে গান। এতক্ষণ সেই গুলি করে গেছে, এখন মুখোমুখি হলো হাজুনের। হাজুন হতবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক মুখে গাম্ভীর্যতা টেনে এনে বলল, তোমার সব কীর্তিকলাপ মিডিয়ার সামনে ফাঁস হয়ে গেছে। এখন তুমি নিজের স্বেচ্ছায় সারেন্ডার করবে নাকি আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে? ওই হাজুন স্থির হয়ে দাঁড়িয়ে আছে তখনও, দৃষ্টি জাঙ্কুকের উপর। হঠাৎ হাজুরের মুখে একটা কূটনৈতিক হাসি ফুটে ওঠে। সে যেন এটারই অপেক্ষা করছিল। হাত দুটো পেছনে রাখলো সে। অনেক ফন্দি ফিকির করে আমাকে আটকেছ না, কিন্তু আফসোস তোমার পরিশ্রমের 1 ইঞ্চিও কাজে লাগলো না। জাঙ্কুক আপোষহীনভাবে দাঁড়িয়ে থাকলো, মুখশ্রী ভাবলেশীন। বাচ্চারা যে কি বোকা বোকা কাজ করে, ভাবলেই হাসি পায়। কেন যে নিজের কথা ভাবো না তোমরা? ওই হাজুনের কথা শুনে জাঙ্কুক বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করলো না। লোকটা তাকে ফাঁসানোর জন্য দেরি করছে ইচ্ছে করে। তোর ধ্বংস করতে গিয়ে যদি আমার নিজের ক্ষতি হয়, আমার কোনো আক্ষেপ নেই। বরং যদি তোর ওই মুখোশ আমি টেনে ছিটতে না পারি, তাহলে আমার বোনের কাছে সারা জীবন দায়ী থাকবো আমি। কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স থাকা মোটেও ভালো না। পেছনে তাকিয়ে দেখো। মেয়েটাকে কি তুমি চিনো? জাঙ্কুক নিজের হাতে থাকা গানটা আরো শক্ত করে চেপে ধরে। সে চোয়াল শক্ত করে পেছনে ফিরতেই নজরে আসে তের বিধ্বস্ত মুখ, হাত দুটো পেছনের দিকে বাঁধা, মাথায় বন্দুক তাক করে রেখেছে হাজুনের লোক। তের টলমলের চোখ জাঙ্কুকের উপর স্থির। মুখ দিয়ে অস্ফুটে কান্নার শব্দ ছাড়া আর কিছুই বের হচ্ছে না। এমন পরিস্থিতিতেও যে তেকে পড়তে হবে, সেটা সে কখনো ভাবতে পারেনি। জাঙ্কুক ফের চোখ গরম করে তাকায় হাজুনের দিকে। যদি মেয়েটাকে সহি সালামত চাও তো তোমার বন্দুক নিচে নামাও। স্পষ্ট বাক্য। জাঙ্কুকের ভীষণ রাগ হচ্ছিল, রাগে কপালের রক ধপধপ করছে। সে না চাইতো বন্দুক নিচে নামালো। ঠিক তখনই হাজুন অনুভব করলো তার পেছনে কেউ আছে। সে পেছনে ফিরতেই আকাশ কাঁপিয়ে গুলির আওয়াজ শোনা গেল। শুরু হলো এক নির্মম যুদ্ধ। হাজুনকে চারপাশ থেকে ঘিরে ধরেছে জাঙ্কুকের স্কোয়াড। এদিকে তের দিকে তাক করে রাখা গুলিটাও সরে গেল, কারণ আরো একজন অফিসার ওই লোকের হাতে গুলি করেছে। জাঙ্কুক পেছনে ফিরেতে ঠিক আছে কিনা দেখার জন্য তাকাতেই মেয়েটার অসহায় মুখটা তার চোখের সামনে ভেসে উঠল। একই সময় নজরে এলো তের পেছনে আরো এক ক্ষুব্ধ ঘাতক, যে কিনা দূর থেকে তেকে মারার উদ্দেশ্যে বন্দুক তাক করে আছে। মুহূর্তে সবকিছু থমকে গেল। জাঙ্কুক এগোতে থাকে তের দিকে, সবাইকে সরে যেতে বলে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তের উপরে ঢলে পড়ে জাঙ্কুক। একজন স্নাইপারের নিশানা ভুল হয় না কখনো। গুলি এসে সোজা জাঙ্কুকের উপরে লাগলো। অফিসাররা ব্যস্ত হয়ে পড়লো স্নাইপারের দিকে ফায়ার করতে। তে আর জাঙ্কুক এক পাশে মাটিতে ছিটকে পড়েছে। তের চোখ বড় বড়, বিস্মিত, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, নিঃশ্বাস ভারী। জাঙ্কুকের শরীরের সম্পূর্ণ ভার তার উপরে। কি হচ্ছে বুঝে ওঠার আগেই অনুভব করলো টকটকে লাল তাজা রক্তে তার শরীর ভিজে গেছে। ধপ করে তার বুক কেঁপে উঠল। বুকের ভেতর তীরের গতিতে হৃৎপিণ্ড কাজ করছে। অজানা ভয় তার মুখশ্রীতে ফুটে উঠল। স্থির হয়ে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে সে। জাঙ্কুক এক হাত দিয়ে রক্ত আটকানোর চেষ্টা করছে প্রাণপণে, আরেক হাত দিয়ে তের গাল ধরে সে টলমলে ব্যথাতুর দৃষ্টি নিয়ে আক্ষেপের স্বরে বলল, আমি কি তোমাকে এতটাই কষ্ট দিয়ে ফেলেছি সূর্যরানী, যে আমার কথা শোনার মতো বিন্দুমাত্র ইচ্ছা তোমার নেই? সঙ্গে সঙ্গে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়লো তে। জাঙ্কুককে হারানোর ভয় জেঁকে বসলো তার মাথায়। পাগলের মতো জাঙ্কুককে জড়িয়ে ধরে চিৎকার করে সে, আর হবে না, আর কোনোদিন আপনার কথা অমান্য করব না। ভুল হয়ে গেছে জাঙ্কুক, কেউ বাঁচান, জাঙ্কুককে বাঁচান, অ্যাম্বুলেন্সকে ডাকেন।
হাসপাতালের বেডে অচেতন হয়ে জাংকুক শুয়ে আছে, মুখটা ফ্যাকাশে, যেন কোনো রক্ত নেই শরীরে। অথচ তাকে 3 ব্যাগ রক্ত দেওয়া হয়েছিল। তার পাশে চেয়ারে হেলান দিয়ে বসে আছে তে। হুঁশ নেই, কপালের ক্ষততে ব্যান্ডেজ করা, চোখ মুখ ফুলে লাল হয়ে গেছে, নিরস চেহারা। আজ 1 দিন হলো জাংকুকের জ্ঞান নেই। তার পাশে নাওয়া খাওয়া ছেড়ে পড়ে রয়েছে তে। কান্না করতে করতে চোখের পানি শুকিয়ে গেছে। তবুও জাংকুকের অবচেতন মুখ দেখলে ঠুকরে কেঁদে উঠে সে। বারবার নিজেকে দায়ী করে, কেন সে জাংকুকের কথা শুনলো না, কেন সেদিন ওই জায়গায় গিয়েছিল। এসব ভাবতে ভাবতে এখন একটু ঘুমিয়েছে, তাও জাংকুকের পাশ ছাড়তে নারাজ। জিন মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয় সযত্নে। মেয়ে আর মেয়ের জামাইয়ের এই কষ্ট 2 চোখে সহ্য করার মতো না। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মিস্টার ওই হাজুনকে আজ দুপুরে গ্রেপ্তার করা হয়েছে। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি কেন্দ্রীয় থানার সামনে। দেখতেই পাচ্ছেন, ভিড় ঠেলে মিস্টার ওই হাজুনকে নিয়ে যাওয়া হয়েছে পুলিশের হেফাজতে। জানা গিয়েছে এই বিশিষ্ট ব্যবসায়ী বিগত কয়েক বছর যাবৎ জড়িয়ে আছেন নানা রকমের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে। তার ব্যবসা তিনি দাঁড় করিয়েছেন সম্পূর্ণ 2 নম্বরই ও কালো টাকার উপরে। এছাড়া আরো কিছু ভয়ঙ্কর আরোপ লেগেছে এই নামি দামি বিখ্যাত ব্যবসায়ীর উপরে। জানা গিয়েছে তার এই ব্যবসা পুরোটাই কেবলমাত্র লোক দেখানো। প্রকৃতপক্ষে তিনি ব্যবসা করতেন বিভিন্ন রকমের মাদক দ্রব্যের, যা সম্পূর্ণ তিনি আমদানি করতেন বিদেশ হতে, এবং একইভাবে টাকার জোরে তিনি এবার ইলেকশনও দাঁড়িয়েছিলেন। শোনা গিয়েছে এবার এমপির পদটিও এই ব্যবসায়ী জয় করতে চলেছিলেন। এছাড়াও উঠে এসেছে আরো চাঞ্চল্যকর তথ্য। প্রায় বছর 10 পূর্বে এক যুবতী নারী ধর্ষণের মতো জঘন্য অপরাধের আসামি করা হয়েছিল এই ভাবি এমপিকে। কিন্তু ক্ষমতা ও টাকার প্রভাবে ঘটনাটি ধামাচাপা পড়ে যায়। এমন দুষ্কৃতীর হাতে যদি আসে ক্ষমতা, তবে দেশের উন্নয়ন কি আসলেই আশা করা যায়? কি শাস্তি হবে মিস্টার ওই হাজুনের? জিওন আইরিন, জাংকুকের বড় বোন, যাকে কিনা ধর্ষণ করে নৃশংসভাবে খুন করেছিল হাজুন, সেই হত্যার প্রতিশোধ নিতে গিয়ে আজ তার এই অবস্থা। এসব সম্পর্কে মোটেও অবগত ছিল না, শুধু জানতো জাংকুকের বোনকে কেউ একজন হত্যা করেছে, কিন্তু সেই খুনে যে হাজুন সেটাতে জানতো না। হাজুন যে জাংকুকের ব্যক্তিগত সব খবরই রাখে সেটাও সে জানতো না। এতদিন যাবৎ হাজুনের চোখ ছিল তের উপরে। তেকে দিয়ে সে জাংকুককে জব্দ করতে চেয়েছিল। 1 সপ্তাহ পর জাংকুককে বাসায় নিয়ে আসা হয়। সে অনেকটাই সুস্থ এখন, কিন্তু আহত হওয়ার কারণে তার মিশন ক্যান্সেল হয়ে গিয়েছে। তার মানে এখন আর তেকে ছেড়ে সে আর কোথাও যাচ্ছে না। কিন্তু চোখ খোলার পরে জাংকুক খেয়াল করলো তার সূর্যরানী শীতের শৈত্যপ্রবাহের সূর্যের মতো তেজহীন, নির্জীব হয়ে পড়েছে। তার সকল খুশি কেমন যেন কুয়াশার চাপে পড়ে গেছে। এমন তেকে তো সে চিনে না। সর্বক্ষণ তার আশেপাশে ঘুরঘুর করে, তার খেয়াল রাখে, কিন্তু একটু হাসে না, ঠিক মতো কথা বলে না। বারান্দায় পা রাখতে চোখ পড়লো বারান্দার এক কোনায় বসে থাকা বিধ্বস্ত তেকে। টকটকে নীল শাড়ি পরা, তার ফোলা লালচে চোখ মুখ দেখে অস্থির হয়ে পড়লো জাংকুক। না জানি মেয়েটা কখন থেকে এমন ভাবে পড়ে আছে। থেকে থেকে ঠান্ডা বাতাসে কেঁপে উঠছে শরীর। তার শুকনো মুখটা তাকে ভীষণ পীড়া দেয়। তার কল্পনা করে রাখা মায়াবতীকে যে এমন ঘোর অমাবস্যার ছায়া গ্রাস করে নেবে, তা কি সে ভেবেছিল? জাংকুকের ভেতরটা জ্বলে উঠেছে তের বিধ্বস্ত রূপে। ধীর পায়ে এগিয়ে নিঃশব্দে বসলো তের পাশটায়। তে এখনো 4টার দিকে চেয়ে আছে। জাংকুক তের দিকে তাকিয়ে রইল মিনিট খানেক, তারপর আদুরে স্বরে বলল, নিজেকে কেন কষ্ট দিচ্ছ তে? ঘটনাটা তোমার কারণে ঘটেনি। যেটা ঘটেছে সেটাকে নিয়ে পড়ে থাকলে কি আর হবে? তে উত্তর দিল না, পড়ে রইল ওভাবে শুষ্ক নির্জীব। ভার হয়ে আসা মাথাটা হঠাৎ জাংকুকের কাঁধে ছেড়ে দিল। জাংকুক খানিকটা অবাক হলো, তা প্রকাশ করলো না, তাকিয়ে রইল আকাশের দিকে। আপনি এমন কেন জাংকুক? কেন সেদিন বলেননি আপনি আমাকে ছেড়ে যাচ্ছেন? কেন বলেননি আপনি আমাকে ছেড়ে দিচ্ছেন না, আমাকে আড়ালে রেখে যাচ্ছেন? আমাকে বললে কি আমি বুঝতে পারতাম না? জানেন, সেদিন আমি আপনাকে জানাতে চেয়েছিলাম সেই প্রোগ্রামে যাওয়ার কথা। আমার স্বপ্ন পূরণের প্রথম ধাপ ছিল সেটা। আমি কিভাবে মিস করি? সেদিন বুঝিনি আমার উপরে নজর ছিল ওই হাজুনের। যখন আপনাকে ফোন করতে গিয়েছি তখন কোনো না কোনো ভাবে আটকে গিয়েছি। আপনাকে ফোন করার আগে ওই হাজুনের সংস্থা থেকে ফোন এলো, তারা নাকি ড্রাইভার পাঠাচ্ছেন। ড্রাইভার বলল এটা নাকি ভার্সিটি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নিরাপত্তার জন্য নিজেদের গাড়ি ব্যবহার করছে। গাড়িতে ওঠার পর থেকে আমাদের থেকে ব্যাগ চেক করে ব্যাগ রেখে দেওয়া হলো। আমাদের সন্দেহ হলো, তখন আমরা কিছু করতে পারিনি। ওরা আমাদের ওইভাবেই কিডন্যাপ করে নিয়ে গেছিল। আমি ভুল ছিলাম, আমার আপনার কথা শোনা উচিত ছিল। সবকিছু আমার জন্য হলো। জাংকুক বুঝতে পারে তে কাঁদছে। তের
তের গাল বেয়ে গড়িয়ে আসা পানি থেমে গেল জাঙ্কুকের বৃদ্ধা আঙ্গুলে এসে। আদুরে স্পর্শে পানি মুছে দিয়ে তের কপালে গভীরভাবে চুম্বন দেয় সে। আবেশে তের চোখ বন্ধ হয়ে আসে, সাথে বেরিয়ে আসে চোখে জমে থাকা অবশিষ্ট অশ্রুটুকু। জাঙ্কুক ঠোঁট উঠিয়ে তের দিকে তাকায়। এই মুখটা তার বড় প্রিয়। এই মুখের সকল অবতারে সে ভীষণভাবে আসক্ত। সেই ছোট কিশোরীর মুখটার সাথে ভর যৌবনের এই মুখটার পার্থক্য হলো জাঙ্কুকের আকর্ষণের মাত্রার পার্থক্য হয়নি। সেই সময়ও এই মুখশ্রীতে চোখ পড়লে ফেরাতে পারত না, আজও পারে না। তে মাথা তুলে জাঙ্কুকের দিকে তাকায়। সরাসরি চোখ পড়ে জাঙ্কুকের সম্মোহিত চোখে। আজ আর তে চোখ ফিরে না, বরং চোখে চোখ রেখে ভ্রু খানিকটা উঁচু ইশারায় জাঙ্কুকের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেয়। জাঙ্কুক প্রাণবন্ত হাসিতে প্রফুল্ল গলায় বলে, তোমার ত্বকের নিচটা দেখার বড় শখ, বোধহয় চুম্বক আছে। অদ্ভুত কথার সাপেক্ষে তে ফিক করে হেসে উঠে বলে, আপনি এত অদ্ভুত কথা কোথায় পান? মাথা তো নয়, যেন শব্দকোষ। কথার মাঝে খুব আলতোভাবে দু হাতে জাঙ্কুককে জড়িয়ে ধরে। জাঙ্কুক আর একটু টেনে নেয় তেকে। দুজনের মাঝে দূরত্ব যখন খুবই কম, তখন তে পুনরায় বলে, আমি কিন্তু এখন আমার উত্তর পেলাম না। তুমি বড্ড জেদিতে। যেমনই হই, আপনারই তো, আপনি সামলাবেন, আমার কি? জাঙ্কুকের মুখশ্রী জোরে খেলে বেড়ায় প্রসন্নতা। আজ সত্যিই কি তবে সব পাওয়া হবে তার? এই যে যেমন কিশোরী সেই তে ফিরে আসছে ক্ষণে ক্ষণে। অভিমান, অভিযোগ, পালাক্রম শেষে অতীতের অপূর্ণ সেই প্রেমিকা রূপে। সবকিছু তোমায় জানালে তোমার কৌতূহল মন ও 8 ইঞ্চির এই পা কিছুতেই অলস বসে থাকতো না। অদৃশ্য সুতোর টানে তুমি ছুটে চলে যেত আমার পিছু পিছু। তুমি আমার অনেক বড় শখের মানুষ তে। তোমার দিকে অন্য কারো ফুল তোলাটাই সহ্য হয় না। অস্ত্র উঠলে আমি নিঃস্ব হয়ে যেতাম যে। তে অপলক তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের ভালোবাসার সীমানা যতটুকু সে ভাবে, জাঙ্কুকের সামনে এলে সেই সীমানা ততবারই ভেঙে যায়। মাঝে মাঝে বুকের মাঝটায় পুড়ে ওঠে। কেন জাঙ্কুকের মতো ভালোবাসতে সে পারে না? কেন জাঙ্কুকের ভালোবাসার তীব্রতা এত বেশি? সেও তো চায় পৃথিবী একদিকে ছুড়ে রেখে বিপরীতে কেবল সে আর জাঙ্কুক থাকতে। জাঙ্কুকের ভালোবাসার কাছে নিজের ভালোবাসার পরিমাণ ভীষণ কম লাগে তের, তবুও সে খুশি হয়ে যায়। এমন হার প্রতিবার হোক, এমন হিংসায় প্রতি মুহূর্তে জ্বলতে চায়, যে হিংসা ভালোবাসা বাড়াবে, যে হিংসাতে প্রতি মুহূর্তে চায়।